तुम्हें देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम, तुम्हें देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। চট্টগ্রামের সমুদ্রপাড় বিশ্ববিদ্যালয়। জুন মাসের মাঝামাঝি। সকাল থেকেই আকাশ মেঘলা, বাতাসে সাগরের নোনতা গন্ধ। মাহিনা লাইব্রেরিতে ঢুকতেই বাইরের বৃষ্টি ঝমঝম করে নামতে শুরু করলো। কাঁচের বড় জানালার ফাঁক দিয়ে ধোঁয়াটে আকাশ আর দিগন্ত জোড়া সমুদ্র দেখা যায়। মাহিনার নিজের ভেজা চুল গুছিয়ে বই খুঁজছিল। তখনই লাইব্রেরির এক কোণ থেকে ভেসে এলো গম্ভীর কিন্তু নরম কণ্ঠ। তুমি কি রবীন্দ্রনাথের প্রেমপত্র বইটা খুঁজছ? চমকে ফিরে তাকালো মাহিনা। এক লম্বা গাঢ় নীল শার্ট পরা মানুষ, বয়স 30-এর কাছাকাছি, হাসি মুখে দাঁড়িয়ে। জি হ্যাঁ, কিন্তু এই সংস্করণটা খুঁজে পাচ্ছি না। তুমি ঠিক বইয়ের সেকশনে নেই, আসো আমি দেখিয়ে দিচ্ছি। তিনি এগিয়ে গেলেন, মাহিনা পিছনে পিছনে কয়েক সেকেন্ডের জন্যই, কিন্তু তার মন খেয়াল করলো লোকটার চোখে এরকম শান্ত নীলাভ দৃষ্টি, যেন বর্ষার দিনের সমুদ্র। বই হাতে তুলে নিয়ে তিনি বললেন, আমি রিয়াদ, সাহিত্য বিভাগে পড়াই। ওহ, আমি মাহিনা, 2য় বর্ষ ইংরেজি বিভাগ। বাইরে বৃষ্টি তখনও থামেনি। কাঁচের জানালায় টুপটাপ ফোঁটা জমে জলধারা বেয়ে নামছে। রিয়াদ এক মুহূর্ত দাঁড়িয়ে পড়ল। তুমি যদি চাও এই বই নিয়ে আমরা একসাথে পড়তে পারি, আমারও রবীন্দ্রনাথ পড়া শেষ হয়নি। মাহিনা কিছু না বলে শুধু হালকা হাসলো, কিন্তু বুকের ভিতর অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে গেল। বৃষ্টি, সমুদ্র আর অপরিচিত এক মানুষের চোখে নীলাভ দৃষ্টি মিলেমিশে এক অচেনা অনুভূতি তৈরি করে ফেলেছে। আপনি পড়া শেষ করেই বরং আমাকে দিয়েন। ঠিক আছে, এখন কি তবে বাসায় যাবে? হ্যাঁ স্যার, আসি, আসসালামু আলাইকুম বলেই চলে গেল মহিনা। রিয়াদ ভাবল, মেয়েটা কি তাকে এড়িয়ে গেল? মহিনার ঠিকানাও জানা হলো না। মহিনা বাসায় এসে দেখে কেউ নেই বাসায়। মা বলে ডাকলো, কেউ সাড়া দিল না। ভাবলো কোথাও গিয়েছে হয়তো। মহিনারা এক ভাই এক বোন। মহিনার ভাই বাবার বিজনেস দেখাশোনা করে, নাম মাহিম। মহিনার মা মিনারা বেগম আর বাবা আহসান তালুকদার। জানি না সবাই কোথায় হাওয়া হয়ে গেছে। ফ্রেশ হয়ে কিছু খেয়ে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হলো। রাস্তায় দেখলো শিলা দাঁড়িয়ে আছে। জানিস আজ রিয়াদ স্যার আমার সাথে কথা বলেছে। কি সব বলছিস? স্যার তো কখনো কারোর সাথে কথা বলে না দরকার ছাড়া। তোকে কে বললো যে বিনা দরকারে কথা বলেছে? ওহ, তাই বল। দুজন গল্প করতে করতে প্রাইভেটে পৌঁছে গেলে হাসান স্যার পড়ানো শেষ করে ছুটি দিয়েছে। মহিনা বাসায় ফেরার সময় দেখলো মাঠে একটা ছেলে গিটার হাতে গান গাইছে। গানটা ছিল, এক মুঠো স্বপ্ন যে হাত বাড়িয়েছিলাম। মহিনা মন দিয়ে গানটা শুনল। তার খেয়ালই নেই যে সন্ধ্যা পার হয়ে যাচ্ছে। ছেলেটা হুডি পরা ছিল, মুখে মাস্ক ছিল। মহিনার সামনে দিয়ে যাওয়ার সময় বলে গেল, এই যে মিস, রাত হয়ে যাচ্ছে, বাসায় চলে যান। মহিনার হুঁশ ফিরল এতক্ষণে। বাসার রাস্তায় হাঁটা ধরল। বাসায় ফিরে দেখলো ওর আম্মু কাজ করছে রান্নাঘরে। মহিনার মা বললে, বয়স তো অনেক হলো, একটু ঘরের কাজ কাম তো শিখবি, আমার হাতে হাতে একটু সাহায্য করলেও তো পারিস। এত না পেঁচিয়ে বলো তো কি করা যায়, কি করা লাগবে? থাক, আজ না, কাল রান্না করিস। সকালে ঘুম থেকে উঠে ভার্সিটির জন্য রেডি হয়েছিল। তখন মহিনার বাবা বলল, আসবো মা? আরে পারমিশন নিচ্ছ কেন, চলে আসো। মা, আজ একটু তাড়াতাড়ি বাসায় আসবে, কিছু গেস্ট আসবে তো, তোমার আম্মুকে একটু কাজে হেল্প করতে হবে। ঠিক আছে বাবা, 2টা ক্লাস করেই চলে আসবো। আহসান তালুকদার খুশি মনে বেরিয়ে গেল। মহিনা ভার্সিটির জন্য বের হলো বাড়ির গাড়ি নিয়ে। মনে প্রাণে কাল সন্ধ্যার ওই ছেলের কথা ভাবছে। এটা যেন তার একটা নেশাতে পরিণত হয়েছে। নাম পরিচয় জানা নেই ছেলেটার, কিন্তু নিয়ম করে তার গানের মায়াতে পড়ে গেছে বোধহয়। কি রে, কি ভাবছিস? কিছু না, আজ একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ক্লাস শেষ করে আসতে নিলেই রিয়াদ স্যার সামনে চলে আসে। আরে মদিনা যে, কেমন আছো?
জি স্যার, ভালো। ক্লাস তো শেষ হয় নাই, কোথায় যাও? স্যার, বাসায় একটু দরকার তো। ঠিক আছে, যাও। মহিনা চলে আসলো বাসায়। এসে দেখে ওর মা রান্না করছে। মা কি করছো? মা শাড়ি কেন? তোকে দেখতে আসবে। মহিনা অবাক হয়ে বলল, আমাকে আগে তো বলনি। এখন তো বললাম, কথা না বলে যাও, রেডি হয়ে আসো, ওনারা যখন তখন চলে আসবে। ঠিক আছে। মন ভার করে রেডি হতে গেল মহিনা। মহিনার মা মহিনাকে নিচে নিয়ে আসলো। মহিনা সালাম দিল, দেখলো মধ্যবয়স্ক দুই দম্পতি, কিন্তু ছেলেকে দেখা গেল না। আপা, আপনাদের ছেলে আসে নাই? মহিলাটি বলল, কাজে ব্যস্ত তো, একেবারে বিয়ের দিন আসবে। আপনাদের মেয়েতে ভারী মিষ্টি, আমাদের খুব পছন্দ হয়েছে। যাক, ছেলেকে তো আমরা দেখেছি, আমাদেরও পছন্দ। তাহলে দুই পক্ষেরই যখন কোনো আপত্তি নেই, বিয়ের ডেটটা ফেলা যাক, কি বলেন? ভদ্রলোক বললেন। হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই বলছিলাম। ভদ্রমহিলা বলল, দেখি মা, এদিকে আসো তো, হাতটা দাও। মহিলা হাত বাড়িয়ে দিল। মহিলা হাতে সুন্দর একজোড়া বালা পরিয়ে দিল। বিয়ের দিন ঠিক করা হলো 23শে শ্রাবণ। মহিনা ঘরে চলে গেল, ভাবলো, আমি কি ওই লোকটাকে ভালোবাসি? কিন্তু আমি তো তাকে দেখিনি কখনো। তাহলে এটাকে কি বলে? কেমন মায়া এটা! এখন আমি কি করব? বলেই কাঁদতে শুরু করলো। আহসান তালুকদার ঘরে এসে দেখে মেয়ে কাঁদছে। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? তুমি কি বিয়েতে রাজি না? আসলে হঠাৎ করে এইসব। ওনারা খুব ভালো মা, আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। তোমার কি কাউকে পছন্দ? মহিনা ভাবলো যে তাকে তো আমি চিনিও না, তার কথা কি বলবো বাবাকে? আর এখন এসব বলে কষ্ট পাবে বাবা। না বাবা, তোমরা যা করবে আমি তাতেই রাজি। আহসান তালুকদার খুশি মনে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। বিয়ের মাত্র 3 দিন বাকি। মহিনা ভার্সিটির জন্য বের হয়েছিল। মিনারা বলল, এই কয়টা দিন বাইরে যাস না, বিয়ের পর একেবারে জামাইয়ের সাথে যাস। আজই লাস্ট মা, কাল থেকে আর কোথাও যাব না। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। মহিনা চলে গেল। রাস্তায় দেখলো শিলা দাঁড়িয়ে আছে। কি হয়েছে, মুখ বার কেন? বিয়ে ঠিক হয়েছে। কি বলছিস, কবে? 5 দিন পর। এটা তো খুশির খবর, তো মন খারাপ কেন তাহলে? তোকে বলেছিলাম না ওই গান গাওয়া ছেলেটার কথা? তাই তো, ওকে দেখিসনি তো কখনো? তাহলে তুই কি ওনাকে ভালোবাসিস নাকি? জানি না রে, মন কেমন করছে। আচ্ছা, বাদ দে, ওসব যা হচ্ছে হতে দে, সময় একদিন সব ঠিক করে দেবে। হ্যাঁ, তুই হয়তো ঠিকই বলেছিস। চল, ক্লাস শুরু হবে। ক্লাস শেষ করে মাঠে এসে বসতেই দেখে রিয়াজ স্যার এদিকে আসছে। স্যারকে আসা দেখে দুজনে উঠে দাঁড়ালো। শিলা সালাম দিল। কি খবর তোমাদের? হ্যালো স্যার। মহিনা, চুপ করে আছো যে? কিছু না স্যার, এমনি। তুমি কি বিয়েতে খুশি না? আপনি কেমনে জানলেন আমার বিয়ে? আমি অনেক কিছু জানি, যা তুমি কখনো ভাবতেও পারো না। মানে কি? কিছুই না, শোনো মেয়ে, আজের চিন্তা বাদ দিয়ে বিয়েতে ফোকাস করো। এতটুকু মাথায় এত প্রেশার দিলে তো। আমি একজনকে ভালোবাসি। তুমি তো দেখছি খুব চালাক, বুঝে ফেললে। তো আমাকে কি আপনার দুধের শিশু মনে হয়? আরে বলছোটা কি? দধি শিশু মনে হলে কি আর বিয়ে করতাম? বললাম তো আমি একজনকে ভালোবাসি। রিয়াদ এখন থেকে খারাপ বাসা শুরু করবে। আপনি এত নির্লজ্জ কেন? ছেলেদের লজ্জা থাকতে নেই, চুপচাপ বাড়ি চলে যাও। বলেই স্যার ক্লাসে চলে গেল। মহিনা ভাবলো কি করবে, বিয়ে তো একেই করতে হবে, কিন্তু তার শাস্তিও দিবে। বাসায় এসে দেখে মা টিভি দেখছে আর ভাইয়া পাশে ফোন স্ক্রল করছে। মা, স্যারের সাথে বিয়ে ঠিক করেছো? কেন, কি হয়েছে? কি হবে, উনি তো আমার স্যার। মহিনার ভাই বলল। কিছু না। ঘরে চলে গেল মহিনা। রিয়াদের বাবা মা বলছে রিয়াদকে, মহিনার জন্য কি কি কিনবো? ওর যা যা পছন্দ সবই কিনে দাও, আর বিয়ের শাড়িটা যেন মেরুন কালার হয়। রিয়াদের মা বলল, তুই সাথে চল। না, আমার অন্য একটা কাজ আছে, তোমরা যাও। মহিনা কোচিং শেষ করে আসতে নিলে দেখে গিটারওয়ালা গান গাইছে। কি যে মুগ্ধতা মিশে আছে তার গানে। ছেলেটি বলল, মিস, কাল থেকে আর আসবো না, আপনিও আর অপেক্ষা করবেন না, আর নতুন জীবনের জন্য শুভকামনা রইল। আপনি জানেন আমার বিয়ে? লোকটি বলল। বেস্ট অফ লাক। আমি আপনাকে পছন্দ করি। লোকটি বলল। জানি আমি। কিছুই করার নেই আপনার। লোকটি বলল। দেখেন মিস, কান্না করবেন না, আপনার চোখের পানি হয়তো আপনার হাজব্যান্ডকে খুব পীড়া দেয়। আমি আপনাকে ভালোবাসি। লোকটি বলল। থ্যাঙ্কস।
বলেই চলে গেল মহিনা। কাঁদতে কাঁদতে বাসায় গেল। সকালে ঘুম থেকে উঠে দেখে বাড়িঘর সাজাতেই সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল। আজ মহিনার গায়ে হলুদ। আবার মন খারাপ করে রুমে চলে গেল, শুয়ে পড়ল বিছানায়। হুড়মুড় করে ঘরে ঢুকে গেল মহিনার বান্ধবীরা। শিলা তো বিছানায় ঠাস করে মহিনার উপরেই শুয়ে পড়ল। মহিনা চেতে গেল, বলল, আপুদের দলগুলো আমায় কি চ্যাপ্টা বানিয়ে দিবি নাকি? শিলা গাল ফুলিয়ে বলল, জামাই যখন শুনবে তখন তো খুশি হবি, আমরা একটু ফাইজলামি করলেই দোষ। হয়েছে, আর গাল ফুলিয়ে কি হবে? আমরা সবাই হলুদ শাড়ি পরবো, তুই লাল শাড়ি পরবি। কেন আমাকে আলাদা করে দিবি কেন? আরে গাধা, তুই যে বউ তাই। মহিনার মা সবাইকে ডাকতেই খাবার খেতে সবাই নিচে গেল। মহিনার বান্ধবীগুলো সবাই সকাল সকাল না খেয়ে চলে এসেছে। সব গোছগাছ করতে দুপুর হয়ে গেল। সারা বাড়ি জুড়ে মানুষের সমাগম। সবাই কত আনন্দ করছে। মহিনার কিছুই ভালো লাগছে না। পার্লার থেকে মেয়েরা এসেছে মেহেদি পরাতে। মুখ ভার করে বসে আছে। মেয়েগুলো মেহেদি দিয়ে দিয়েছে। এক মেয়ে বলল, আপু, আপনার নাম কি? মহিনা বলল। মহিনা। আবার ওই মেয়ে বলল, আপনার হাজবেন্ডের নাম কি? শিলা বলল, রিয়াদ প্রফেসর, রিয়াদের বউ আমাদের মহিমা। মহিনা মুখ ভেঙচি কাটল। মেয়েটি মহিনার হাতে MR লিখে দিল। মেহেদির অনুষ্ঠান শেষ হতে হতেই সন্ধ্যা হয়ে এসেছে। পার্লারের মেয়েগুলো মাহিনাকে সুন্দর করে লাল শাড়িতে লাল রঙ্গনা সাজিয়ে দিল। লাল লিপস্টিক, লাল চুড়ি, লাল টিপ, হালকা মেকআপ, হাতে মেহেদি, পায়ে লাল রঙা আলতা, চুলগুলো বেনি করে চুলের গোড়ায় রজনীগন্ধা ফুলের গাছটা দিয়ে দিল। কাঁচা ফুলের গহনা পরিয়ে দিল। ব্যাস, সাজানো কমপ্লিট। মেয়েরা ঘর থেকে চলে গেল। মহিনা আয়নাতে তাকিয়ে আছে এক ধ্যানে। হঠাৎ দেখলো ওর পিছনে সেই হুডি পরা লোকটা। আপনি এইখানে কি করছেন? লোকটা বলল, আপনাকে হলুদে রাঙাতে এসছে। মহিনা কান্না করতে করতে বলল, কেন কষ্ট দিচ্ছেন আমায়? লোকটা বলল, আপনাকে আজ লাল রাঙা প্রভাতের মতো লাগছে। আপনি কি মানুষ? লোকটা বলল, মনে হয়। আপনি খুব পাষাণ। লোকটা বলল, একটু বটে। বলেই মহিনার শাড়ির কোমরে যে অংশ বেরিয়ে আছে সেখানে আলতো হাতে হলুদ ছোঁয়ালো। মহিনার সারা শরীর অবশ হয়ে গেল। নিজের হাত দিয়ে শাড়ি খামচে ধরল। লোকটা বলল, কি হলো মিস, এতটুকুতেই এই অবস্থা? বাসর ঘরে কি করবেন? আপনি আমায় এভাবে টাচ করলেন কোন অধিকারে? লোকটা বলল, তা অবশ্য ঠিক। আচ্ছা, তবে এর পর থেকে ওদিকে নিয়ে এর থেকেও ভয়ঙ্করভাবে টাচ করব। জেগে জেগে দিবা স্বপ্ন দেখেন আপনি। কাল আমার বিয়ে অন্য কারোর সাথে। বলতে বলতেই দেখে ছেলেটা আর নেই ঘরে। মহিনা ভাবলো এতক্ষণ কি তবে স্বপ্ন দেখছিল? ভেবেই কোমরে দেখলো হলুদ লেগেই আছে। কি হয়ে গেল ওর সাথে বোঝার আগেই কেমন এলোমেলো হয়ে গেল, যেন সবটা স্বপ্ন। মহিনাকে ধরে সবাই ছাদে নিয়ে গেল, স্টেজে বসিয়েছে। একে একে সবাই হলুদ ছোঁয়ালো। সবাই নাচ গান করছে। মহিনা এক দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে আছে। অনুষ্ঠান শেষ হতে রাত 2টা বেজে গেল। সবাই যার যার রুমে চলে গেছে। মহিনার ঘরে শিলা আর মহিনা থাকবে। মহিনা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। সারা মুখ হলুদে ভরা ছিল। এসে দেখে শিলা ঘুমে কাতর। মহিনাও এসে শিলার পাশে শুয়ে পড়ল। রিয়াদের চোখে ঘুম নেই। কাল সব ঠিকঠাক হবে কিনা এই চিন্তায় অস্থির। মহিনার ফোন নাম্বারে কল দিল। একবার দিল, কেটে দিল, আবারও দিল, তারপর রিসিভ হলো। হ্যালো, আপনি যে নাম্বারে কল করেছেন সেটির মালিক এই মুহূর্তে ঘুমে ব্যস্ত। অনুগ্রহ করে কাল সকালে কল করবেন। ধন্যবাদ। বলেই কল কেটে দিল রিয়াদ। মহিনার কথা শুনে জোরে হেসে উঠল। আমার ঘুম পাগল বউটা। মহিনার মা এসে দরজা ধাক্কাচ্ছে। কি হয়েছে? কিভাবে ডাকছো কেন? মহিনার মা বলল, আরে আজ তো তোর বিয়ে। হ্যাঁ তো কি হয়েছে? বিয়ে দুপুরে, এখন সকাল, একটু শান্তিতে তো ঘুমোতে দাও। মহিনার মা রাখতে রাখতে বলল, যা ইচ্ছা কর, একটু পরেই ছেলেপক্ষ চলে আসবে, তখন কি করবি? আমি আর কিছুই বলবো না। বলে গজগজ করতে করতে নিচে চলে গেল। মহিনা বিরক্ত হয়ে বলল, কোথাও একটু শান্তি নেই, থাকবো না আমি আর এই বাসায়। সেটা তো আমরা জানি মহারানী, আজ তুই এ বাড়ি থেকে বিদায় হবি। মহিমা, আসবো? না করলে কি আসবে না? মাহিম ঘরে ঢুকে বলল, এইভাবে কথা বলবি না আমার সাথে। শোন ভাইয়া, আজই এই বাড়িতে আমার শেষ দিন। এই বিয়েতে আমার মত ছিল না, কিন্তু তোমরা আমার উপর জোর করে চাপিয়ে দিয়েছো,
আজ এই বাড়ি থেকে বিদায় হওয়ার পর আর কখনো এই বাসায় আসবো না। আর না তোমরা ওই বাসায় আমায় দেখতে যাবে কখনো। কি বলছিস এইসব? আমরা তোর ভালোর জন্যই বিয়েটা দিচ্ছি। প্রফেসর খুব ভালো ছেলে, তোকে পছন্দও করে, অনেক সুখে থাকবি। অনেক ভালো করেছো। এখন কি জন্য এসেছো সেটা বলো। তাড়াতাড়ি গোসল করে রেডি হ, ওরা বেরিয়ে পড়েছে, আসতে 2 ঘন্টা লাগবে। মহিনা বলল। ঠিক আছে। মাহিম চলে গেল। চোখের পানি মুছে মহিনা গোসল করতে গেল। শিলাও নিচে চলে গেল। মহিনা গোসল থেকে বের হয়ে দেখলো পার্লারের মেয়েরা অপেক্ষা করছে। চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিতেই বাইরে থেকে আওয়াজ এলো, বর এসেছে, বর এসেছে। শিলা তড়িঘড়ি করে ঘরে ঢুকে পড়ল। হাই আল্লাহ, রেডি হস নাই? বর চলে এসেছে। ওরা বলেছে আগে বিয়ে পড়াবে, পরে খাওয়া দাওয়া করাবে। আচ্ছা, এখন এমনি একটা শাড়ি পরিয়ে দেন ওকে। বিয়ে পরিয়ে যাওয়ার পর সাজানো শুরু করেন। পার্লারের মেয়েগুলো বলল। ঠিক আছে আপু। কালো রঙের একটা নতুন শাড়ি সুন্দর করে পরিয়ে দিল, মাথায় আঁচল তুলে দিল। অমনি বিয়ে পড়ানোর জায়গায় নিয়ে গেল। মাঝখানে ফুলের পর্দা দেওয়া, এক পাশে বউ আরেক পাশে বর। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। বাবা, কাবিন কত লিখবো? 111 টাকা লেখেন। কাজীর মুখ হা হয়ে গেল। মাত্র এই কয় টাকা? কাজী বলল। বাবা, এটা মাসরা করার সময় না। আমি জানি, যা বললাম তাই লেখেন। কাজী মহিনাকে জিজ্ঞেস করলো। মা, এই টাকা কাবিনে তুমি বিয়ে করতে রাজি? মহিনা মনে মনে ভাবলো। যে বিয়েতেই আমার মত নেই সে বিয়ের কাবিন নিয়ে এত মাতামাতির কি আছে? মুখে বলল। হ্যাঁ রাজি। তারপর 3 বার কবুল আলহামদুলিল্লাহ বলল। এক ফোঁটাও চোখের পানি ফেলল না। নিজের মাঝে কান্না চেপে রাখলো। কিন্তু মহিনার মা কান্নায় ভেঙে পড়ল। তারপর ছেলেকে কবুল বলতে বললে ছেলে পরপর 3 বার কবুল পড়ে বিয়ে সম্পন্ন করলো। এখন মুখ দেখার পালা। মুখ দেখা। ফুলের পর্দা সরানো হলো। এক মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। মানুষের কোলাহল, কান্না আর হাসির শব্দ যেন দূরে কোথাও মিলিয়ে গেল। মহিনা ধীরে ধীরে মাথা তুলে তাকালো। তার চোখ থমকে গেল সামনে বসা বরটির দিকে। সেই মানুষ, গাঢ় নীল শার্ট পরা সাহিত্য বিভাগের শিক্ষক রিয়াদ স্যার। তার পাশে বসে থাকা ভদ্রলোক ভদ্রমহিলাকে দেখে বোঝা গেল এটাই সেই পরিবার যারা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। মহিনার বুকের ভিতর যেন ঝড় বইতে লাগলো। যাকে সে কিছুদিন আগেও সমুদ্রের নীলাভ দৃষ্টি ভেবে চমকে উঠেছিল, যাকে এড়িয়ে যেতে চেয়েছিল, আবার যার মধ্যে অদ্ভুত রহস্যময়তা খুঁজে পেয়েছিল, সেই মানুষ আজ তার স্বামী হয়ে বসে আছে। রিয়াদ শান্ত দৃষ্টিতে তাকালো মহিনার দিকে। ঠোঁটের কোণে হালকা হাসি। মিস মহিনা, এবার থেকে তো ডাকতে হবে মিসেস রিয়াদ। চারপাশে সবাই হাততালি দিল। আনন্দে ভরে উঠল উঠোন। কিন্তু মহিনার ভিতরটা তখনও শূন্যতায় ডুবে রইল। বাসর রাত। সাজানো ঘরে মোমবাতির আলো আর ফুলের গন্ধে ভরে আছে চারপাশ। মহিনা বিছানার এক কোণে বসে আছে, মাথা নিচু করে। রিয়াদ আস্তে করে ঘরে ঢুকলো, দরজা লাগালো। তুমি চুপ করে আছো কেন? চুপ করাই তো ভালো। ঠোঁট কামড়ে বলল মহিনা। রিয়াদ চেয়ার টেনে বসলো তার সামনে। তুমি ভেবেছো তোমাকে জোর করে আমি বিয়ে করেছি? হ্যাঁ, আপনারা সবাই মিলে চাপিয়ে দিয়েছেন। রিয়াদ হেসে বলল। জানো, সেদিন লাইব্রেরিতে তোমার ভেজা চুলের ফাঁক দিয়ে যখন সমুদ্রের গন্ধ মিশে এলো, তখন বুঝেছিলাম তুমি আমার জীবনের গল্পের নায়িকা। তবে তোমাকে হারাতে চাইনি, তাই বাবা মাকে পাঠিয়েছিলাম। মহিনার চোখে পানি এসে গেল। কিন্তু আমি তো। থেমে গেল কথা। মহিনা মাথা নিচু করে বসে আছে। বুকের ভিতর অদ্ভুত এক ভয় আর কৌতূহল মিশ্র অনুভূতি। রিয়াদ এগিয়ে এসে আস্তে করে বলল। কিন্তু তুমি তো কি? না, কিছু না। ঠোঁট কামড়ে নীরব হয়ে গেল মহিনা। রিয়াদ হালকা হেসে উঠল। তাহলে ঠিক আছে, আজ কথা কম, বিশ্রাম বেশি। সামনে তো অনেক পথ একসাথে চলতে হবে। কথাটা বলেই রিয়াদ উঠে দাঁড়ালো। টেবিল থেকে একখানা খাম এনে মহিনার হাতে দিল। এটা তোমার জন্য। মহিনা খামটা হাতে নিয়ে অবাক হয়ে তাকালো। ভিতরে একটা ছোট্ট চিঠি, যার সঙ্গে একটা শুকনো রজনীগন্ধার ডাঁটা। চিঠিতে কেবল কয়েক লাইন। কখনো ভেবো না তুমি একা। বৃষ্টি যেভাবে সমুদ্রকে ছুঁয়ে রাখে, আমি সেভাবেই তোমার পাশে থাকবো। স্যার, মানে আপনি এসব কোথা থেকে শিখলেন? রিয়াদ শুধু হেসে বলল। কিছু প্রশ্নের উত্তর সময়ই দেয়। মহিনা গভীরভাবে তাকালো তার চোখে। সেই পরিচিত নীলাভ দৃষ্টি, কিন্তু বুকের ভিতর দ্বিধার ঝড়।
সে বুঝতে পারল রিয়াদকে সম্পূর্ণভাবে চেনা এখনো বাকি। ঘুমিয়ে পড়েছে মহিনা, কিন্তু রিয়াদের চোখে ঘুম নেই। সারা জীবন একটা বিয়ে করলাম, কিন্তু বাসর করতে পারলাম না। আমার এত সুন্দর সাজানো ঘরে আমাকেই রেখেছে বর করে। তখনই রিয়াদের ফোনে কল এসেছে। কল রিসিভ করে কানে ধরতেই বন্ধুদের কথা শুনতে পেল। কিরে দোস্ত, বাসর কেমন হচ্ছে? আর বাসর বুঝতেই পারছি না। বুঝেছি, আমাদের বলতে চাচ্ছিস না। রাগ শালারা, আমার কাটা গায়ে নুনে ছেড়ে দিতে এসছে। বউকে ভুলে একটু ঘুমতে যাচ্ছিলাম, আবার মনে করিয়ে দিলে। বলেই কল কেটে দিল। ঘাড়ের কাছে গিয়ে মুখের উপর হাত দিয়ে দেখল মহিনা ঘুমে বিভোর। মনে মনে ভাবলো, আজ তো আমাদের বাসর রাত, অন্য কিছু না হয় করলাম না, একটা কিস করলে কি এমন ক্ষতি হয়ে যাবে? না না, কোনো ক্ষতি নেই, ও তো ঘুমিয়ে আছে। মনে এক বুক সাহস সঞ্চয় করে এগিয়ে গেল। টপাটপ গালে কয়েকটা কিস করলো। মহিনা একটু নড়ে চড়ে উঠল। মশার কামড় মনে করে নিজের গালে ঠাস করে একটা থাপ্পড় দিল। রিয়াদ তো হাঁপ ছেড়ে বাঁচল। ভাগ্যিস বউ টের পায়নি, তা নয় তো নিজের গালেই যে জোরে থাপ্পড়টা মেরেছে বুঝতে পারলে আমাকে একদম লাশ বানিয়ে কবরে পাঠিয়ে দিত। আবার মোহময়ী মহিনা বলেই পাশে শুয়ে পড়ল। সকালে মহিনার ঘুম ভাঙলে দেখে রিয়াদকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। মহিনা একটা ধাক্কা দিয়ে লাফ দিয়ে উঠে পড়ছে। রিয়াদ বেচারা খাটের নিচে পড়ে গেছে। রিয়াদ বলদের মতো তাকিয়ে আছে। আসলে কি হয়েছে বোঝার চেষ্টা করছে। মহিনা তো রেগে আগুন। স্যারের বাচ্চা, আজ তো শেষ দিন। আরে বউ, হয়েছেটা কি? আমার বাঘিনের মতো খেপলে কেন? সকালে কি করেছে আমি? আল্লাহ, আমার পা ভেঙে গেছে। মহিনা ঝাড়ু হাতে নিয়ে তেড়ে আসছে। রিয়াদ মহিনাকে থামাতে দুহাত আঁকড়ে ধরল। কি হয়েছে? এমন করছো কেন? আপনি কোন সাহসে আমার জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন? আরে আমি কখন ধরলাম? তুমি তো রাতে আমার কাছে এসে জড়িয়ে ধরলে। আমার কি দোষ? আর আমি কিন্তু তোমার স্বামী। আর এদিকে স্যার হয়ে একটু তো সম্মান দাও বউকে। ছাড় আমায়। সম্মান তো আবার আপনাকে, জোর করে বিয়ে করেছেন আপনি ঠিক, কিন্তু জোর করে কখনো সম্মান পাওয়া যায় না, মনে রাখবেন মিস্টার প্রফেসর সাহেব। বলেই লাগেজ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোলাপি রঙের থ্রি পিস পরে বের হয়ে আসলো। আয়নার সামনে চুল মুছতে লাগলে দেখে রিয়াদ অবাক চোখে তাকিয়ে আছে। কি সমস্যা আপনার? এভাবে কি দেখছেন? দেখছি না তো, ভাবছি। কি ভাবছেন? আমাদের মধ্যে তো ওই সবকিছু হয় নাই, তাহলে তুমি কেন গোসল করলে? ছি, কি মাইন্ড আপনার! আপনাকে প্রফেসরের চাকরিটা কে দিল? না জানি আরো কত ছাত্রীর সাথে ওইসব করেছেন কে জানে। এই মেয়ে, একদম আমার চরিত্র দাগ লাগিয়ে দেবে না। রিয়াদ প্রফেসরের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি একটা বলি? বলো। স্বামী নামে প্রশংসা করা তো ভালো। রিয়াদ স্যারের চরিত্র কুত্তার মতো বিচিত্র। বলেই ঘর ছেড়ে এক দৌড়। ধরতে পারলে না বুঝিয়ে দিতাম বিচিত্র চরিত্র কাকে বলে। ফাসিল মেয়ে কথাকার। নিচে নেমে দেখে অনেক মানুষ। ক্ষুধা লেগেছে অনেক। শাশুড়ি মাকে যে কোথায় পাবে কে জানে। কোনো কিছু না ভেবেই ড্যাং ড্যাং করে সবার সামনে দিয়ে রান্নাঘরে চলে গেল মহিনা। গিয়ে দেখে শাশুড়ি মা চা নাস্তা রেডি করছে। মা, আমি আপনাকে হেল্প করি। রুবি পেছন থেকে দেখে ছেলের বউ। মা, তুমি শাড়ি পরতে পারো না? না মা। বাড়িতে অনেক মানুষ আছে, সবাই নতুন বউকে দেখতে চাইবে। চলো তোমাকে শাড়ি পরিয়ে আনি। পুষ্প, চা নাস্তাটা রেডি করিস, আমি এসে নিয়ে যাব। ঠিক আছে মামুনি। রুবি বেগম মহিনাকে নিয়ে চলে গেল ঘরে। এনে একটা স্কাই ব্লু রঙের শাড়ি বের করে বলল, জানো মা, আমার ছেলে এই রংটা খুব পছন্দ করে। শাড়িটা সুন্দর করে কুচি দিয়ে পরিয়ে দিল। সাথে মাথায় সুন্দর করে স্কাই কালার একটা স্কার্ফ ওড়না দিয়ে বেঁধে নিল। হালকা পিঙ্ক কালার লিপস্টিক দিল। হাত ভর্তি স্কাই কালার আর গোলাপি রঙের সংমিশ্রণ চুড়ি পরিয়ে দিল। চোখে গাঢ় কাজল। মাশাল্লাহ, আমার ছেলের বউকে মোহনীয় লাগছে। এত মায়া মুখে। আমার ছেলের পছন্দ আছে বলতে হবে, কারো নজর না লাগুক। মা, তুমি এখন নিচে আসো আমার সাথে। ঠিক আছে মা। আঁচলটা ধরে শাশুড়ির পিছন পিছন মহিনা রান্নাঘরে গেল। মমিতা দৌড়ে রান্নাঘরে আসলো। মামিমা, মামিমা, রিয়াদ ভাইয়ার জন্য তো চা দিলা না? আজ তাড়াতাড়ি দাও, আমি দিয়ে আসি। রুবি বেগম বলল, এই কাজটা এখন আর তোর নাই। রিয়াদকে বিয়ে করিয়ে ঘরে এনেছি। রিয়াজের সব কাজ এখন মহিনার করার দায়। তুই গিয়ে অন্য কাজ কর। মমিতার মুখটা চুপসে গেল একদম। মা, ওকে? ও হলো রিয়াদের মেজো ফুপুর মেয়ে মহিনা।
ঠিক আছে মা, ও যখন বলেছে চা নিয়ে যাবে যাক, আমি বরং আপনার সাথে রান্না করি। আমি যা বলেছি তাই হবে। কি হলো মমিতা, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। মমিতার চোখে পরাজয়ের অশ্রু নিয়ে বেরিয়ে গেল। যাও মহিনা, বাবুকে গিয়ে চাটা দিয়ে আসো। মহিনা চা নিয়ে এগিয়ে যাচ্ছে আর ভাবছে, আসার সময় তো উল্টাপাল্টা কথা বলেই দিয়ে এসেছি, এখন গেলে যে কি করবে। ঘরের দরজা খুলে উকি দিয়ে দেখলো ঘরে আছে কিনা। কোথাও দেখতে পেল না। বুকে সাহস দিয়ে এগিয়ে গিয়ে টেবিলে চাটা রেখে আসতে নিয়েই অমনি গম্ভীর কণ্ঠে ডাক এলো, দাঁড়িয়ে যাও। মহিনা থেমে গেল। চা কে বানিয়েছে? না। সত্যি তো? সত্যি। চায় কি মেশালে তখন? এই কথা শুনে মহিনার চোখ কপালে উঠে গেছে। কই কিছু না তো, একটু ফলের জুস দিয়েছি, টেস্টটা দারুণ হয় এতে। ও আচ্ছা, আমার বাবার জন্মেও বাবার জন্ম কেন বলছে, আমার দাদার তার 14 খ্রিস্টের জন্ম শুনে নাই যে চায়ের সাথে ফলের রস মিশিয়ে দিলে টেস্টি হয়। আপনি জানবেন কেমনে? আপনি তো খান নাই কখনো। ও আচ্ছা, তাই? তুমি খেয়েছো? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, তাহলে আমার সামনে এক চুমুক খেয়ে দেখো। মহিনা বড় বড় চোখ করে তাকালো। কি হলো মিস? ও না, মিসেস রিয়াদ, খেয়ে দেখান। আমি কেন খাবো? আমারটা আমি খেয়েছি, আপনারটা কেন খাবো আমি? তুমি না খেলে আমি এটা মাকে দিয়ে খাওয়াবো। এই না প্লিজ, খাচ্ছি আমি। গুড। মহিনা কাপটা নিয়ে এক চুমুক মুখে দিয়ে মনে হলো সবকিছু বেরিয়ে আসবে পেট থেকে, দৌড়ে বেসিনে চলে গেল। শয়তানের ফল এমনই হয়, আমার সাথে চালাকি, তাই না? মহিনা তো মনে মনে হাজারটা গালি দিচ্ছে। বদমাইশ ছেলে, তোর কোনোদিনও বিয়ে হবে না, দেখে নিস তুই। পরক্ষণেই মনে পড়লো বিয়ে তো হয়েই গেছে। কি যে বলি, করলার রস খেয়ে আমার মাথা একদম গেছে। আপনার জন্য আমার সব লিপস্টিক নষ্ট হয়ে গেল। মা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। তো লিপস্টিক আর নেই ঘরে? আপনি একটা খবিশ। হ্যাঁ, কে খবিশ পাবলিক জানে। করলার রস দিয়ে চা খাও আর খবিশ বলো আমাকে? সিরিয়াসলি হাসালে। মহিনা রেগে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে গিয়ে দেখলো আত্মীয় স্বজনরা সবাই এসে পড়েছে, আরও কিছু আসা বাকি। সবাই বউ দেখতে চাইলো। রিয়াদের মেজ ফুপু বলল, এই মেয়ে, তুমি সকালে সালোয়ার কামিজ পরে বাইরে এসেছিলে না? আরে আপা, ছোট মানুষ তো বুঝেনি। ছি ছি, কি বেলাজ মেয়ে, ঘর থেকে আসার আগে নিজেকে আয়নাতে দেখেছো? সবাই তখন মহিনার মুখের দিকে তাকালো। মৌমিতার বুকের ভিতর ছ্যাদ করে উঠল। মহিনার ঠোঁটের দিকে তাকিয়ে মহিনার ঠোঁটের লিপস্টিক লেপটে গিয়েছিল। মুখ ধুতে গিয়ে সেটা ঠিক না করেই রাগ করে ঘর থেকে বেরিয়ে এসে যে কী বোকামিটা করেছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এরা যা ভাবছে আসলে তো তেমনটা নয়। কী যে করে আল্লাহ বাঁচাও। তখন মৌমিতা এগিয়ে গেল। মা চুপ করো তো। মহিনাকে বলল, তুমি এসো, আমি ঠিক করে দেই। ঘরে নিয়ে গেল। আচ্ছা, তোমার আর ভাইয়ার মধ্যে রাতে কি কিছু হয়েছে? এমন প্রশ্নে কিছুটা বিব্রত বোধ করলো মহিনা। এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার। না মানে এমনি আর কি বলছিলাম। ইচ্ছে করে মাথায় হাত রাখলো, দেখলো স্কার্ফ ভেজা ভেজা। তোমার লিপস্টিক ঠিক করা হয়ে গেছে, এখন যেতে পারো। মহিনা ভাবলো মেয়েটা একটু আজব টাইপের আছে। ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর মমিতা ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। কান্নায় ভেঙে পড়ল মেয়েটা। ঘরের দেওয়াল ঘেঁষে বসে পড়ল। কেন আমার সাথে এমন করলে রিয়াদ ভাই? কি এমন কম ছিল আমার মধ্যে? ওহ, আমি দেখতে শ্যামলা, তার জন্য পছন্দ করলে না? আমি কালো, এখানে আমার কি দোষ? কেউ আমাকে একটু বুঝলো না, কেউ না। মামিমাকে কত করে বুঝালাম, আল্লাহ এই কষ্ট আমি আর সইতে পারছি না, আমাকে তুমি নিয়ে নাও। কিভাবে নিজের প্রিয় মানুষকে অন্যের হতে দেখি, তার থেকে আল্লাহ তুমি আমাকে অন্ধ করে দাও সারা জীবনের মতো। কান্না করতে করতে মেঝেতে লুটিয়ে পড়ল। দুপুরের দিকে মহিনার বাড়ির সবাই এসে পড়েছে। খাওয়া দাওয়া চলছে। অন্যদিকে পার্লারের মেয়েরা মহিনাকে সাজাতে ব্যস্ত। মেরুন রঙের শাড়ি পরিয়েছে। মহিনার খুব ক্ষুধা লেগেছে, কাউকে কিছু বলতেও পারছে না। সাজানোর পর সবাই চলে গেছে। রিয়াদ ঘরে ঢুকে দরজা আটকে দিল। মহিনা বসা থেকে উঠে দাঁড়ালো। আপনি দিনে দুপুরে দরজা কেন আটকালেন? তো কি রাতে আটকাতে বলছো? শুধু দুষ্টু হাসি দিয়ে বলল, বেলাস প্রফেসর। ওরে আমার লজ্জাবতী, তা তোমার কি করলার রস খেয়ে পেট ভরে গেছে নাকি খাওয়া দাওয়ার নাম নিচ্ছ না?
কাকে বলবো খাওয়ার কথা? কাকে বলবে মানে? এটা তো তোমার নিচের বাড়ি। অমনি ঘরের দরজাতে টোকা পড়ল। রিয়া দরজা খুলে দেখলো মৌমিতা খাবার হাতে দাঁড়িয়ে আছে। আয় ভেতরে আয়। ভাবির জন্য মামিমা খাবার পাঠিয়েছে। খাবারটা রেখে যা। ও কেন যাবে? আপনিই যান, দেখেন বাইরে কার কি লাগবে। মৌ, তুমি আমার কাছে বসো। আমি তোমাকে মৌ বলেই ডাকলাম, কিছু মনে করোনি তো আবার? না না ভাবি, কি মনে করব, আসলে আমার কাজ আছে। আচ্ছা, কাজ একটু পরে করো, বসো একটু আমার কাছে। আসার পর থেকে তোমার সাথে কোনো গল্প করা হয়ে ওঠেনি। রিয়াদ রুম থেকে চলে গেলে মৌমিতা দরজাটা ভিড়িয়ে খাটে এসে বসলো। বলো ভাবি। আচ্ছা, তোমার কি মন খারাপ? কই না তো, এমন কেন মনে হলো? না, আমি আসার পর থেকে দেখছি তোমার মন ভার, আমার পছন্দ হয়নি। কি যে বলো না ভাবি, তুমি কত সুন্দর, তোমাকে কে না পছন্দ করবে বলো? উল্টো আমাকেই তো কেউ পছন্দই করবে না। কি বলছো তুমি? কত মিষ্টি একটা মেয়ে। ভাবি, এই দুনিয়াতে ভালোভাবে বাঁচতে হলে সুন্দর হতে হয়, নয়তো কোথাও দাম পাওয়া যায় না। নিজের মনের মানুষকেও হারিয়ে ফেলতে হয়। এভাবে কেন বলছো? দেখবে যে তোমাকে পাবে, সে খুব যত্ন করবে তোমার। মৌমিতা হাসলো আর মনে মনে বলল, আজ তোমার এই রূপের কারণে আমার কপালটা পুড়েছে, সেটা তোমাকে কেমনে বলি। থাক, কিছু ব্যথা নিজের কাছেই রাখা ভালো। দেখলো কথা বলতে বলতে মৌমিতার খাওয়া শেষ, প্লেটগুলো নিয়ে যেতে বলল। ভাবি, আমার অনেক কাজ আছে, এখন যাই, পরে গল্প করা যাবে। ঠিক আছে, যাও। মহিনা কিছু আজ করতে পারলো। এটো প্লেটগুলো নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। হঠাৎ ধাক্কা খেয়ে মহিনার ভাই মাহিমের সাথে এটো প্লেটগুলো সব ঢেলে পড়লো দুজনের উপর। সরি 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 ভাইয়া, আমি আসলে খেয়াল করিনি, সরি ভাইয়া। ইটস ওকে, তবে এরপর থেকে খেয়াল করে চলবেন, নয়তো নিজেরই হাড়গোড় ভাঙবে। সবার রেডি হওয়া শেষ। মৌমিতা একটা কুর্তি পরেছে পিঙ্ক কালার, লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া, মুখে এক বিষণ্ণতার ছাপ নিয়ে নিচে নামছিল। মাহিন ডাক দিয়ে বলল, এই মেয়ে, এদিকে শুনে যাও। হ্যাঁ ভাইয়া, বলেন। তোমার নাম কি? মৌমিতা। ও আচ্ছা, তোমার মন খারাপ নাকি উদাস উদাস লাগছে? সেটা জেনে আপনার কাজ কি? ওকে। মহিনা আর রিয়াদকে মহিমার মায়ের বাড়ি নিয়ে যাওয়া হলো। রাতে যখন শুতে যাবে দেখলো রিয়াদ আগে থেকেই খাটে শুয়ে আছে। মহিনা পাশে শুয়ে পড়ল আর বলল, একদম আমাকে ধরলে খবর আছে। কেউ যদি চেয়েছে আমার কাছে আসে, আমি না করি না। মহিনা মুখ ভেঙচি কেটে ঘুমিয়ে পড়ল। অনেক রাত, মহিনা ঘুমিয়ে পড়েছে, কিন্তু রিয়াদের চোখে ঘুম নেই। পাশে প্রিয় নারী শুয়ে, তাকে নিজের করে নিলেও ছোঁয়ার কোনো অধিকার নেই। ব্যাপারটা মানা অনেক কঠিন। মহিনা শাড়ি পরে শুয়েছে, শাড়ির আঁচলটাও সরে গেছে। এসব দেখে রিয়াদের গলা শুকিয়ে গেছে। কি করবে দ্বিধার মধ্যে আছে, আজ থাক, এই বাসায় অনেক মানুষ। অমনি পাশ ফিরে শুয়ে পড়ল। সকালের আলো চোখে পড়তেই মহিনার ঘুম ছুটে গেল। দেখলো শাড়ির একদম বেহাল দশা। এই যে ম্যাডাম, যেটা পরে ঘুমালে অন্য কারো প্রবলেম হয়, সেটা পড়েন কেন? কিছু করে ফেললে তো আমার আহামরি দোষ দেবেন। অসভ্য প্রফেসর। তবে যাই বলেন, দেখতে তো ভালোই। মুচকি হাসি দিল। ছি, একটু লজ্জা নেই? ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো রিয়াদ। বলল, শোনো মহিনা, আমি বিকেলে নিতে আসবো, রেডি থাকবে। আর হ্যাঁ, আমি ভার্সিটি যাচ্ছি। মহিনার মাকে উদ্দেশ্য করে বলল, মা, আমি যাচ্ছি, বিকেলে আসবো। ঠিক আছে বাবা, যাও। মৌমিতা রাস্তা দিয়ে একাই হাঁটছে। হোঁচট খেয়ে পড়তে নিলেই অমনি কেউ ধরে ফেলল। তাকিয়ে দেখলো মাহিন ধরেছে। থ্যাঙ্কস। ইটস ওকে। কোথায় যাচ্ছেন? একটু সামনে। ও, আপনি একা এসেছেন? হ্যাঁ, জোড়া নিয়ে ঘোরার মতো কপাল তো আর আমার নয়। হঠাৎ এই কথা কেন? এমনি। আপনি কোথায় যাচ্ছিলেন? যাচ্ছিলাম, তবে এখন আর যাব না। আপনি যদি কিছু সময় ধার দিতেন, আপনাকে কিছু সময় পরে দিয়ে দিতাম। কথাটা শুনে মৌমিতা না চাইতেও হেসে দিল। আপনি তো খুব সুন্দর কথা বলতে পারেন। কথা বলে হাঁটতে হাঁটতে ফুলের দোকানের সামনে এসে পড়ল দুজনে। মাহিম বলল, 1 মিনিট। কি? তুমি ফুল পছন্দ করো? কেন? দাঁড়াও,
আজ তোমাকে আমার পছন্দের ফুল কিনে দিই। দোকান থেকে একগুচ্ছ দোলন চাপা কিনে এনে হাতে ধরিয়ে দিল। ফুলগুলো আসলেই খুব সুন্দর, আপনার পছন্দ আসলেই খুব সুন্দর। যাক, তোমার মুখে হাসি দেখা গেল। মাহিম বাবু, আপনি মানুষটাও খুব সুন্দর, আপনার কথা ব্যবহারটাও তার থেকে অনেক বেশি সুন্দর। আচ্ছা চলো সামনে যাই। আবার কোথায়? হাতটা ধরে পড়ল। আরে তোমার থেকে সময় ধার নিলাম না, আসো আমার সাথে। একটা চায়ের দোকানে এসে পড়ল। মামা 2 কাপ চা দিয়েন। মাটির কাপে করে 2 কাপ চা দিল। নিন। মৌমিতা চা নিয়ে চুমুক দিতেই মন ভালো হয়ে গেল। চাটা কেমন? ভ্রু নাচিয়ে পড়ল। আপনার মতো ভালো। মাহিম হাসলো, বিনিময়ে মৌমিতাও হাসলো। সমুদ্রের পাড়ে যাবেন? হুম, যাওয়া যায়। দুজনেই একটা রিক্সা নিয়ে সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিল। রিক্সার হুডি খোলা, নতুন সবুজ রঙের কুর্তি পরা, চুলগুলো ছাড়া একটা শ্যামকন্যা। আচ্ছা, মৌমিতা বাড়ি থেকে বের হওয়ার আগে আয়নাতে দেখেছিলেন নিজেকে? মৌমিতার বুকের মধ্যে ধকধক করে উঠল। মনে হলো এই বুঝি তার চাপা গায়ের রং নিয়ে আবার কেউ কথা শোনাবে। না, কেন? মাহিম মিষ্টি করে হেসে পড়ল। দেখলে বুঝতে, আজ তোমাকে কত সুন্দর লাগছে, একদম স্বপ্নের শ্যামকন্যা। মৌমিতার চোখে পানি, মুখে হাসি, ভাবছে তাকে কেউ মুগ্ধ করে দেখছে। এটা যদি তার স্বপ্নের পুরুষটা হতো তবে কি খুব বেশি ক্ষতি হতো? ভাবতে ভাবতেই সমুদ্রে পৌঁছে গেছে। কত সুন্দর তাই না? হুম, অনেক। সমুদ্রের পাড় দিয়ে হাঁটছে দুজন, কেউ এসে পা ভিজিয়ে দিচ্ছে। মনে যত খারাপ লাগা আছে তা যেন এক মুহূর্তেই সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে গেল, শুধু রেখে গেল একরাশ মুগ্ধতা। এখানে একটু দাঁড়াও, আমি 2 মিনিটে আসছি। ঠিক আছে। মৌমিতার ভাবনাতেই সমুদ্রের গভীরতা নিয়ে ভাবতে ব্যস্ত। পিছনে হাত রেখে সামনে এসে দাঁড়ালো মাহিম। মৌ, আপনার চোখটা বন্ধ করবেন? বিনা বাক্যে চোখ দুইটা বন্ধ করলো। মৌয়ের হাত দুইটা নিয়ে হাত ভর্তি ঝিনুকের মালা দিল। ঝিনুকের করার শব্দে মৌ চোখ মেলল। ঝিনুক দেখে খুশিতে লাফিয়ে উঠল। থ্যাংক ইউ সো মাচ বাবু, আজকের দিনটা আমার চির স্মরণীয় হয়ে থাকবে। আচ্ছা দেন, মালাটা আপনার চুলে গুঁজে দিই। মৌ পিছন ঘুরে দাঁড়ালো, মালাটা সুন্দর করে চুলে গুজে দিল। এখন আচার খাবেন? হুম, খাওয়া যায়, তো চলুন। তেঁতুলের আচার কিনে দুজনেই খাচ্ছে। সামনের চুলগুলো বারবার আছড়ে পড়ছে মুখে, দেখতে ভালোই লাগছে, অনেক মায়া আছে মুখে। মৌ বলল, একটুর পর সন্ধ্যা হবে, এখন আমাদের যাওয়া উচিত। শিওর। রিক্সা থেকে নেমে মৌ বলল, মাহিম বাবু, আবারও বলছি, সব কিছুর জন্য থ্যাংকস ইউ সো মাচ। ওয়েলকাম মিস মৌমিতা। মৌমিতা মিষ্টি একটা হাসি দিয়ে চলে গেল। মাহিমও হাসি দিয়ে চলে গেল। ভার্সিটি থেকে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। এদিকে মহিনা সব কিছু গুছিয়ে রেডি করে রেখেছে। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ল দুজন গাড়ি নিয়ে। ও বাড়ি পৌঁছে গেছে। রুমে ঢুকে ড্রেস চেঞ্জ করে নিল দুজনেই। এই যে ম্যাডাম, হুম। আপনি কি সুস্থ আছেন? কেন? রাতে রেডি থাকেন, আজ কোনো ছাড়াছাড়ি নাই, অনেক ছাড় দিয়েছে। মহিনা লজ্জায় কান দিয়ে ধোয়া বের হয়েছে। অন্যদিকে মাহিম ভাবছে তার শ্যামকন্যার কথা। কিসের এত আক্ষেপ তার মনে? সে কি অন্য কাউকে পছন্দ করে? মৌমিতা বাড়িতে ঢুকেই রিয়াদের মুখোমুখি হলো। প্রিয় মানুষকে দেখলেই কেমন যেন একটা শান্তি লাগে তার। প্রাণপ্রিয় পুরুষ যাকে যতন করে বুকের খাঁচায় পুষেছিল এতদিন, সে আজ অন্য কারো স্বামী। নিয়তি বরাবরই নিষ্ঠুর খেলা খেলে কিছু মানুষের সাথে। এই জন্যই বলে, দুনিয়া যাকে দেয় তাকে সব কিছুই দেয়, আর যার থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে হতাশা আর ব্যর্থতা ছাড়া কিছুই দেয় না। এসব ভাবতে ভাবতেই কখন যে চোখের কোণে পানি জমেছে তা বুঝতেই পারেনি। কিরে, কান্না করছিস কেন? না, কই কিছু না। চোখের কোণের পানিটা মুছে পড়ল। চোখে কি জানি পড়েছে তাই। ও আচ্ছা, তোর ভাবি কি আজকে কালো রঙের একটা শাড়ি পরিয়ে দিবি? রেডি করে রাখিস, একটু পর আসতেছে। কথাটা শোনা মাত্রই মৌমিতার বুকে যেন কাটার মতো বিঁধল। ঘরে এসে ফুলগুলো টেবিলে রেখে দিয়ে রিয়াদের ঘরের দিকে গেল। ভাবি আসবো? আরে পারমিশন নিচ্ছ যে, চলে আসো।
ভাইয়া বলল তোমাকে কালো রঙের একটা শাড়ি পরিয়ে রেডি করে রাখতে। কিন্তু আমার তো কালো রঙের শাড়ি নেই। রিয়াদের ঘরে আলমারি খুলে মৌমিতা দেখালো আর বলল, এখানে মোট 58টা কালো রঙের শাড়ি আছে, তোমার যেটা পছন্দ হয় সেটা আমি পরিয়ে দেই। আল্লাহ, এখানে এত শাড়ি আছে, আমি তো কখনো আলমারি খুলি নাই, দেখিও নাই, তুমি জানলে কেমনে? কি যে বলো না ভাবি, আমি তো এই বাড়িতে থেকেছি। ভাইয়া যখনই কালো প্যাকেট আনতো বুঝতাম যে শাড়ি আছে। কি করে যে বলি তোমায়, একদিন ভাবতাম এই মানুষটার এই শাড়িগুলোর মালিক আমি হব, কিন্তু ভাগ্য আমার থেকে সব কেড়ে নিয়ে তোমাকে দিয়ে দিল। রোজ এসে দেখতাম এভাবে গুনতে গুনতে 58 পিসের এসে জানলাম সব আমার কল্প, লোকের কল্পনা মাত্র। কি হলো, কি ভাবছো? না কিছু না। এখানে তো অনেক শাড়ি, তোমার জন্য কয়েকটা নিয়ে যাও। কি যে বলো না ভাবি, আমি কালো মানুষ, কালো রঙের শাড়ি পরলে তো দেখাই যাবে না। কে বলেছে তুমি কালো? তুমি তো শ্যামলা, অনেক মায়াবী। মায়া দিয়ে কি হবে, মানুষ তো ফর্সাই দেখে। সবাই দেখে না? থাক, এখন সব কথা দিয়ে শাড়িটা পরিয়ে দেই, ভাইয়া এসে পরবে। শাড়িটা সুন্দর করে পরিয়ে দিয়ে গাঢ় লাল রঙের লিপস্টিক দিয়ে চোখে কাজল দিয়ে দিল। কি ভাগ্য তার, নিজের প্রিয় মানুষের জন্য নিজের হাতে অন্য মেয়েকে বউ সাজাতে হয়েছে। এমন ভাগ্য যেন আর কারো না হয়। ভাবি থাকো, আমি যাই। মহিনা ঘরের ব্যালকনিতে এসে দাঁড়ালো। মনটা হু হু করে কেঁদে উঠল তার। আজ আমার সব শেষ হয়ে যাবে। সব টেবিলে গিয়ে লিখতে বসলো। আচ্ছা, না দেখে কি কাউকে ভালোবাসা যায়? হঠাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা মনে পড়ল। মানুষ মানুষকে না দেখেও জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে জানে। কেন জানো? কারণ ভালোবাসা মনে সৃষ্টি হয়, মুখ দেখে নয়। চোখ থেকে 2 ফোঁটা অশ্রু পড়ল ডায়েরির পেজে। আমার পাপ হচ্ছে, তাই না? আমি স্বামীর ঘরে বসে পরপুরুষের সাথে কথা বলছি। লেখা শেষ করে উঠে দাঁড়ালো। দরজা খোলার শব্দে পিছন ফিরে তাকালো। দেখলো তার স্বামী এসে গেছে। কি করছো? তেমন কিছু না। ঘুরতে যাবে? এখন? হুম। এখন তো অনেক রাত। তো না মানে, আমাকে যে রেডি হতে বলেছেন ওইসবের জন্য। কোন সবের জন্য? ওই যে কি? মুচকি মুচকি হাসছে রিয়াদ। কিছু না, আমি রেডি, চলেন। চলো। মহিনা জুতা পরতে নিলেই রিয়াদ বাধা দিল। আজ খালি পায়ে হাঁটবে আমার সাথে। রিয়াদ সাদা রঙের পাঞ্জাবি, সাদা ট্রাউজার পরেছে। মহিনা কালো রঙের। দুজনকে এত মোহনীয় লাগছে যেন একে অপরের জন্যই জন্ম নিয়েছে। রাস্তা ফাঁকা, এমনিতেও রাতের একটু ভিড় কম থাকে। রিয়াদ মহিনার হাতটা ধরল। খালি পায়ে কখনো রাস্তায় হাঁটা হয় নাই। রাতের শহরটা আসলেই খুব সুন্দর। মহিনার মনে অদ্ভুত এক অনুভূতি তৈরি হলো। না, মানুষটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয় সে। ঝালমুড়ি খাবে? খাওয়াই যায়। দুজনে একটা ঝালমুড়ির দোকানে গেল। ঝালমুড়ি খাওয়া শেষ করে রিয়াদ বলল, কদম ফুল নেবে? দিলে তো নিতে সমস্যা নেই। দাঁড়াও, এখানে একটা গাছ আছে, আমি পেরে দেই। এত রাতে গাছে উঠবেন? কেন, আমি কি হারানোর ভয় পাও নাকি? একদম না। রিয়াদ একগুচ্ছ কদম ফুল পেরে দিল মহিনার হাতে। মহিনা ফুলগুলোর ঘ্রাণ নিতে ব্যস্ত। মোহময়ী মহিনা, তোমাকে বকুল রাজ্যের রানী বানাবো, হবে? মহিনা বিনিময়ে মুচকি হাসি দিল। রিয়াদ মহিনাকে কোলে তুলে হাঁটা শুরু করলো। আরে কি করছেন? আমি হাঁটতে পারবো তো? সেটা আমি জানি, তবে আমি এটাও জানি তুমি খুব বেশি হাঁটতে পারো না। এখন চুপচাপ থাকো, নয়তো ফেলে দেব। তখন কোমর ভাগলে আমার দোষ নেই। বাই এনি চান্স আপনি কি আমাকে ট্রেড দিচ্ছেন? কোনো সন্দেহ আছে? না। মৌমিতার ফোনে টুংটাং শব্দ এসেছে। শুয়েছিল। পাশ ফিরে ফোনটা হাতে নিয়ে দেখে অপরিচিত নাম্বার থেকে মেসেজ। প্রিয় শ্যামকন্যা। মেসেজটা দেখে বুঝতে পারল কে হতে পারে, তবুও না বোঝার ভান করেই বলল, কে আপনি? আপনি চিনবেন না। ও আচ্ছা, তো আপনি আমাকে চেনেন কেমনে? সেটা পরে একদিন বলবো। এখন বলেন, আপনি কি ফ্রি আছেন? তাহলে কল দিতাম, খুব মন টানছিল। ঠিক আছে দেন। মৌমিতা বলতে দেরি, মাহিমের কল দিতে দেরি নাই। কি করছেন মিস? কিছু না, শুয়ে আছি। আচ্ছা, আমার সাথে একটা জিনিস শেয়ার করবেন আপনি? কি জিনিস?
আগস্টের 19 তারিখে পাহাড়ে আসবেন একবার, অনেক ভোরে। কেন, আমাকে মেরে ফেলার প্ল্যান করেছেন নাকি? ওপাশ থেকে মাহিম জোরে হেসে ফেলল। কি হলো, হাসছেন কেন শুনি? হুম। সেই দেখেন না কি করি। আর আপনার ফোন নাম্বারটা আমি প্রিয় শ্যামকন্যা দিয়ে সেভ করে রেখেছি। হুম। আরে বলছেন যে আপনি আমার নাম্বারটা সেভ করেন। ওকে। কি দিয়ে সেভ করলেন? মাহিম বাবু। থ্যাংক ইউ, এখন রাখি, অনেক রাত হয়েছে, আর বিরক্ত না করি। ঠিক আছে, বাই। বাই। রিয়াদ একটা বকুল গাছের নিচে মহিনাকে নামিয়ে দিল। পাশে থেকে একটা ডাল নিয়ে ধীরে ধীরে গাছ ঝাঁকালো আর বকুলের ফুল মহিনার গায়ে পড়ছিল। মহিনা মনের আনন্দে গোল হয়ে ঘুরছিল, আর রিয়াদ প্রফেসর তা মুগ্ধ হয়ে তাকিয়ে দেখল। রিয়াদ এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে মহিনার পা নিজের হাঁটুতে রেখে পায়ে এক জোড়া নূপুর পরিয়ে দিল। মহিনা এক অন্যরকম দৃষ্টি নিয়ে তাকিয়েছিল, যা প্রথম দিনের কথা মনে করিয়ে দিল। রিয়াদ মোহনীয় দৃষ্টি নিয়ে বলল, তোমার তীক্ষ্ণ চাহনি ছিল আমার খুনের প্রথম অস্ত্র। মহিনা হয়তো নতুন করে আজ মানুষটার প্রেমে পড়ল। এত যত্ন করে কেউ ভালোবাসতে পারে? ওভাবে কি দেখছো? আপনাকে। আরে ওভাবে দেখো না, নজর লেগে যাবে। সিরিয়াসলি, নিজে যখন চোখ দিয়ে গিলে খান আমাকে, তখন কেমন লাগে? কেমন লাগবে মনে হয়? হেসে দিল। অসভ্য প্রফেসর। এখন ফিরে যাই, কাল থেকে তোমাকে ভার্সিটি যেতে হবে, আর ফাঁকি নয়। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়েছে রিয়াদ। আয়নার সামনে হুট করে মহিনা এসে দাঁড়িয়ে যায়। এটা কি হলো? কি হলো? আমি রেডি হচ্ছিলাম, তুমি কেন সামলে দাঁড়ালে? ছেলেদের আবার আয়না দেখে রেডি হওয়া লাগে নাকি? যত সব ঢং। ভারী ঝগড়টে মেয়ে তো তুমি। সেটা এখন ভেবে কি হবে? বিয়ে করার আগে ভাবা উচিত ছিল। শুনুন তো, লেট হয়ে যাচ্ছে, দেরি হলে তো আবার আপনি বাইরে বের করে দিবেন মির্জাফরের মতো। রিয়াদ বোকার মতো চেয়ে রইল। খাবার টেবিলে সবাই বসেছে। মমিতা দেখলো রিয়াদ নিজের বউয়ের প্লেটে মাংস তুলে দিয়েছে, পানি এগিয়ে দিয়েছে। এগুলো দেখে একটু খারাপ লাগলো, তাই আর তাকালো না, নিজের দিকে তাকিয়ে খেয়ে গেল। মমিতা, তাড়াতাড়ি আসবে, তোর ভাবিকে নিয়ে আমি গাড়ি বের করছি। আসলে ভাইয়া, আমি আজ তোমাদের সাথে যাব না, তোমরা যাও। সে কি, গাড়ি তো একটাই। আমি আজ রিক্সা করে যাব আমার একটা বন্ধুর সাথে। ঠিক আছে, সাবধানে যাস। মহিনা, চলে এসো। মমিতা রিক্সার জন্য অপেক্ষা করছিল। আসলে ওর কোনো বন্ধুর সাথে যাওয়ার কথা ছিল না, ওদের দুজনের সাথে একসাথে যাবে না জন্যই একটা বাহানা মাত্র। হঠাৎ সামনে একটা বাইক এসে থামলো। মাথায় হেলমেট পরা, গ্লাসটা তুলে দিলে মমিতা দেখলো একজোড়া চেনা চোখ। আপনি? এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, দেখলাম শ্যামকন্যা দাঁড়িয়ে আছে। মমিতা মিষ্টি করে হাসলো। উঠে পড়ুন, নামিয়ে দিব 10 মিনিটে। আচ্ছা তাই? কেন, বিশ্বাস নাই বুঝি? চলুন তবে। 10 মিনিট পর ভার্সিটির গেটে নামিয়ে দিল। চলে যাওয়ার আগে তো কিছু বলতে হয়। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস? ভ্রুজোড়া কুচকে মৌমিতা বলল, লিমিটের মধ্যে থাকাটাই ভালো, তাই না? সম্পর্ক সুন্দর থাকে। বলেই চলে আসলো। ক্লাস চলছিল। রিয়াদ প্রফেসরের সবাই মনোযোগ দিয়ে ক্লাস করছে। তোমরা জানো যে সামনে 12 তারিখ থেকে এক্সাম শুরু, মাত্র 3 দিন বাকি। সবার কি কোনো টপিকে সমস্যা আছে? থাকলে বলো। সবাই একসাথে বলে উঠল, নো স্যার। এভাবেই চলছিল। কয়েকদিন পর এক্সাম শুরু। মহিমাকে পড়তে বসতে বলে আমার সব কমপ্লিট, তাই রিয়াদ বেশি জোর করলো না। এক্সাম শেষে জিজ্ঞেস করলে বলে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। রেজাল্টের দিন মহিনার রেজাল্ট দেখে রিয়াদের মাথায় হাত। এই মেয়ে, এগুলো করেছ? কি করেছি? বুঝছো না তুমি কিছু? এক্সাম শেষে যে বলতাম কেমন হয়েছে, খুব তো বলতে ভালো, আলহামদুলিল্লাহ, এটার নমুনা। আপনি জানেন না সব কাজ ভালো হোক আর খারাপ হোক আলহামদুলিল্লাহ বলতে হয়? আল্লাহ যা করে তা তো আমাদের ভালোর জন্যই করেন, তাই না? তবে রে বদমাইশ। মা বাবা, প্লিজ এই রাক্ষসটার হাত থেকে বাঁচাও। কি হয়েছে? তুই বৌমাকে মারছিস কেন? বাবা, তুমিও না, ওকে আমি মারলাম কোথায়? তবে যে কাজ করেছে শুনলে তোমরাই মারতে বলবা। আমাদের বৌমা এমন কি কাজ করেছে শুনি? মা তোমাদের বৌমা 7 বিষয়ের মধ্যে 5টাতে ফেল মেরেছে,
তো আবার আমার সাবজেক্ট সহ। লোকে কি বলবে বলো? মান সম্মান সব শেষ করে দিল। আর দুইটাতে তো পাশ করেছি, সেটা কেন বললেন না? আমার ভুল হয়ে গেছে, এটা আবার আলাদা করে না বলে। আচ্ছা। আচ্ছা মানে কি? কাল থেকে ভার্সিটি গিয়ে কাজ নেই তোমার? মা ওকে দিয়ে ঘর মোছাবে, পাতিল মাচাবে। মহিনা মুখ ভেঙচি কাটল। রিয়াদ রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। এরই মধ্যে মৌমিতা আর মাহিমের সম্পর্কটা বন্ধুত্বে পরিণত হয়েছে। অনেকটা সহজ হয়েছে সম্পর্কটা। দেখতে দেখতে 19 তারিখ চলে এসেছে। 18 তারিখ রাতে মাহিম আবদার করল, কাল শাড়ি পরে আসবেন, সাদা রঙের শাড়ি। শাড়ি তো আমি কখনো পরি নাই, ভালো লাগবে কি না? যেমনই লাগুক। ঠিক আছে। ভোরে ঘুম থেকে উঠে রেডি হয়েছিল। শাড়িটা পরে চোখে কাজল দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। মহিনার সামনে পড়ল। আরে এটা বউ নাকি? মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে। সত্যি ভাবি? তা কোথায় যাওয়া হচ্ছে? সময় ফেরত নিতে। বলেই মুচকি হেসে চলে গেল। মহিনা ঘরে এসে রিয়াদকে বলল, বউ মনে হয় কোনো রিলেশনে আছে, আজকাল আর আগের মতো চুপচাপ থাকে না। তাই? ছেলেটাকে? আমার তো মনে হয় আমার ভাই। ও ও, তাহলে তো ভালোই। মুভ অন করতে পারলে তো ভালোই। পিছন ফিরে দেখে মহিনা পড়ে আছে মেঝেতে। রিয়াদ পাগলের মতো দৌড়ে গিয়ে কোলে তুলে বেডে শুয়ে দিল। এই কি হয়েছে তোমার? কথা বলো প্লিজ। চোখে মুখে পানি ছিটা দিলে চোখ খুলে তাকালো। কি হয়েছে? বাবু হয়েছে। কি বলছো? আমি ঠিক কিছু করলাম না। কেমনে কি? মহিনা খিলখিল করে হাসলো। মজা হচ্ছে তাই না? ওদিকে মাহিম মৌমিতাকে দেখে বুকে হাত রাখলো। কি হলো, আপনার শরীর খারাপ লাগছে নাকি? খুব। তাহলে কেমনে যাব পাহাড়ে? রিক্সাতে করে আজ আর বাইকে যাব না, আমি ঠিক নেই। দুজনেই রিক্সা নিয়ে পাহাড়ে চলে যায়। নেমে মৌমিতার হাত ধরে উঁচুতে উঠতে থাকে। একদম উঁচুতে গিয়ে মাহিম বলল, আপনার চোখ দুইটা বন্ধ করবেন। মৌমিতা চোখ দুইটা বন্ধ করলো। মাহিম মৌমিতার চুলের খোপাতে একটা গাছটা পরিয়ে দিল। এইবারে সাজটা কমপ্লিট লাগছে। চোখ কি খুলবো? না, দুই হাত মেলে তো একটা জিনিস দিব। মৌমিতা 2 হাত মেলে দিল। হাতে পাখির মতো কিছু অনুভব করলো। এটা কি? চোখ খুলে দেখো। মৌমিতা চোখ খুলে দেখলো পায়রা। সুখের পায়রা? তোমার জন্য দেখো, একদম তোমারই মতো। ওই জন্য তোমাকে সাদা শাড়ি পরে আসতে বলেছি। মৌমিতা পায়রাটা বুলিয়ে দেখলো, একদম সাদা, অনেক সুন্দর দেখতে। মাহিম একটু দূরে সরে গিয়ে অনেক জোরে গলা ফাটিয়ে বলল, শুভ জন্মদিন প্রিয় শ্যামকন্যা, তোমার জীবনের সব চাপা আল্লাহ পূর্ণ করুক। তুমি কি জানো তুমি কতটা সুন্দরী, কতটা মায়াবী? আমার হৃদয় শ্যামকন্যা ব্যতীত আর কিছুই নেই। তোমার নামের প্রতিটা অক্ষর আমার হৃদয়ে লেখা হয়ে গেছে। মৌমিতা খুশিতে কান্না করে দিয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে কল্পনা করার জন্য। জানেন, আজীবন আমি ভালোবাসার কাঙ্গাল ছিলাম। সব সময় ভাবতাম আমি অসুন্দর, তবে আপনার চোখে আমি এতটা সুন্দর হব কল্পনাও করতে পারি নাই। আপনি কি করুণা করছেন আমাকে? আপনাকে করুণা করা যায় না, কল্পনা করা যায়। বুঝলেন? এখন আর কান্না নয়, আরও একটা কাজ বাকি। কি কাজ? মাহিম বলল, আপনার হাতের পায়রাটাকে উড়িয়ে দিন। কেন? সুখ পাখিকে খাঁচায় বন্দি করতে নেই, তাকে উড়তে দিন। সে সুখ হয়ে আপনাকে ধরা দিবে। আপনার চিন্তাধারা সত্যিই খুব সুন্দর। মৌমিতা আর মাহিম একসাথে ধরে সুখের পায়রাকে উড়িয়ে দিল। নীল আকাশের পাশাপাশি দুজন বসে আছে। আচ্ছা মাহিম বাবু, আপনি কি দেখে আমাকে ভালোবাসলেন? হুম। সৌন্দর্য দেখে কখনো ভালোবাসা হয় না, যাকে ভালোবাসি তাকে দেখতে দেখতে সুন্দর লাগে। আর বড় কথা, আপনার নীরবতা ছিল আমার আকর্ষণের প্রথম ধাপ। সত্যি আমি ভাগ্যবতী নারী। ভাগ্যিস আমি রূপ নিয়ে জন্ম নেই নাই, নয়তো জানতেই পারতাম না যে কালো রঙের মেয়েকে কেউ এভাবে ভালোবাসতে পারে। প্রিয় শ্যামকন্যা, আপনি আমার চোখে বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী। বিনিময়ে মৌমিতা হাসল। সুখের পায়রাটা নীল আকাশে মিলিয়ে গেল। দুজনেই চুপচাপ বসে আছে পাহাড়ের চূড়ায়। হাওয়ার ঝাপটায় মৌমিতার চুলগুলো উড়িয়ে দিচ্ছে, আর মাহিম যেন সময় স্রোতে হারিয়ে গেছে।
জানেন মাহিম বাবু, মনে হচ্ছে জীবনটা যদি এখানেই থেমে যেত কত শান্তি থাকতো, তাই না? না প্রিয় শ্যামকন্যা, জীবন থেমে গেলে তো গল্পটা অসম্পূর্ণ থেকে যেত। মৌমিতা মুচকি হেসে বলল, গল্প কি সবসময় সুন্দরভাবে শেষ হয়? হয় না, কিন্তু আমি চাই আমাদের গল্পটা হোক অন্যরকম, কেমন? যেখানে শেষ মানেই নতুন শুরু। দুজনের চোখ এক হয়ে গেল। মুহূর্তটা যেন থেমে গেল সময়ের ঘড়িতে। ওদিকে শহরে মহিনা ঘরে বসে ডায়েরির পাতায় নতুন কিছু লিখছে। পাশেই রিয়াদ বসে আছে, ওর চোখে একটু ক্লান্তি আবার মায়াও। এখন কেমন লাগছে তোমার? মহিনা চুপ করে তার দিকে তাকিয়ে রইল। মনে পড়ল প্রথম দিনটা। রিয়াদের চোখে সেই রাগ এখনকার যত্নে মিশে গেছে। হয়তো সময়ই আমাদের নতুন করে চিনিয়ে দিচ্ছে ওকে একে অপরকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সূর্য অস্ত যাচ্ছে। আলো ঝলমলে আকাশের নিচে দাঁড়িয়ে আছে মৌমিতা আর মাহিম। এবার ফিরতে হবে, না হলে সবাই চিন্তা করবে। জানি, তবুও ইচ্ছে করছে সময়টাকে আটকে রাখি। সময় কারোর জন্য থেমে থাকে না মাহিম বাবু। কিন্তু আমার মনে হয় আজ সময় থমকে গেছে। মৌমিতা হেসে দিল। রওনা দিল দুজন নিচের দিকে। পাহাড়ের বাঁকে নামার সময় হঠাৎ একটা গাছের ডাল ভেঙে পড়ে। মৌমিতা ভয় পেয়ে মাহিমের হাত ধরে ফেলে। দুজনের নিঃশ্বাস এক হয়ে যায়। ভয় পেয়েছেন? একটু। থাক, আমি আছি। এই আমি আছি শব্দটাই যেন মৌমিতার মনে চিরকালে নিরাপত্তা হয়ে বাঁচল। ওদিকে রাতে রিয়াদ জানালার পাশে দাঁড়িয়ে মোবাইল হাতে একটা নাম্বার দেখছে। মৌমিতা ভাবছে মেয়েটা কেন যেন বদলে গেছে। তার চোখে কেমন এক আলাদা জ্যোতি এসেছে। আর মনে মনে বলল, মৌমিতা, তুমি কি সত্যি মুভ অন করতে পেরেছ? দরজায় টোকা পড়ল। কি ভাবছেন প্রফেসর সাহেব? কিছু না। পরদিন সকালে মৌমিতা ক্লাসে গিয়ে দেখে মাহিম নেই। ফোন দিতেই কলটা বন্ধ। মনে অজানা এক শূন্যতা। ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ, খুঁজছো কাকে? পিছন ফিরে দেখে মাহিম দাঁড়িয়ে, হাতে একটা ছোট্ট বক্স। এটা কি? খুলে দেখো। ভিতরে একটা সাদা পাথরের ব্রেসলেট, তাতে খোদাই করা শ্যামকন্যা। মৌমিতার চোখ ভিজে উঠল। এটা আমার জন্য? না, আমাদের জন্য। কারণ আজ থেকে এই নামটা শুধু তোমার নয়, আমারও। কারণ আমি তোমার ছায়ায় নিজেকে খুঁজে পেয়েছি। দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল। দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল। কাল রিয়াদ আর মহিমার বিবাহবার্ষিকী। শুনেন না, আমি ভাবছিলাম কি মৌ আর মাহিমের বিয়ের অ্যানাউন্সমেন্টটা কাল করে দিব। আমরা ওদেরকে সারপ্রাইজ দেব। আর তোমার কি চাই বললে না তো? আমার জীবনে চাওয়া পাওয়ার কখনো কোনো দাম ছিল না। দাম থাকলে কি আর জোর করে বিয়ে করতে পারতেন? আচ্ছা, তাই এখনো তোমার প্রেমিক পুরুষকে ভুলতে পারোনি? ভালোবাসা ভোলা এত সহজ নয়। মানুষ যাকে না পায় তার কথাই বেশি মনে পড়ে, আর যাকে পেয়ে যায় তাকে নিয়ে তো সারা জীবন থাকেই। আলাদা করে মনে করার দরকার পড়ে না, বুঝলেন? কাল স্কাই ব্লু রঙের শাড়িটা পরবে, বুঝলে? ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো। মৌমিতা আর মাহিম কথা বলছে ফোনে। আমি যদি তোমার কাছে ভালোবাসা চাই, দিবা? থাক না, আমাদের সম্পর্কটা বন্ধুত্বের মধ্যে। ঠিক আছে। পরের দিন সকালে সবাই কাজে ব্যস্ত। একটা পার্টি অ্যারেঞ্জ করেছে রিয়াদ ওদের বিবাহবার্ষিকী উপলক্ষে। সকালের খাওয়া দাওয়া শেষ করে মহিনা গোসলে ঢুকলো। মৌমিতা মাহিমকে কল করলো। হ্যালো, আসছেন আপনারা? বেরিয়ে পড়েছি। ঠিক আছে, চলে আসেন। আর শোনেন, আজকে আমি মেরুন রঙের লেহেঙ্গা পরেছি। আচ্ছা, পিকচার চাইবো না, একদম সামনাসামনি গিয়ে দর্শন করব। মৌমিতা হাসলো। পার্লার থেকে লোক এসেছে মহিনাকে সাজাতে। আকাশি রঙের শাড়ির সাথে সাদা ফুল হাতা ব্লাউজ, কালো চুলগুলো কাল করে দেওয়া, মাঝখানে সিঁথি করে বাম পাশে জারবেরা ফুল লাগিয়ে দিয়েছে। ঠোঁটে নুড কালার লিপস্টিক, সাদা আর আকাশি রঙের চুড়ি মিক্সচার পরিয়ে দিয়েছে। গলায় সিম্পল একটা হার। সব মিলিয়ে নিজেকে আয়নাতে দেখে মনে হলো যেন নীল আকাশে এক টুকরো সাদা মেঘ। দুপুর হয়ে গেছে, সব গেস্ট চলে এসেছে। এখন মহিনাকে ডাকছে নিচে যাওয়ার জন্য। পার্লারের মেয়েরা বলল, ম্যাম, স্যার আজ আপনার থেকে চৌকি ফেরাতে পারবে না। মহিলা লজ্জা পেল।
নিচে গেল। হঠাৎ লাইট অফ হয়ে গেল। সবাই ভাবছে কি হলো হঠাৎ। তারপর স্টেজে আলো পড়ল। সবাই খেয়াল করলো হুডি পরা একটা ছেলে গিটার হাতে নিয়ে মহিনার বুকটা ধক করে উঠল। ছেলেটা গান ধরল। গান শেষে সবাই হাততালিতে ব্যস্ত। কেউ এখনও মুখ দেখেনি ছেলেটার। মহিনার চোখের পানি আজ বাদ মানছে না। কেউ না চিনলেও সে তো চেনে এই কণ্ঠ, এই সুর, এই পোশাক তার বহু পরিচিত। মহিনা দৌড়ে স্টেজে গেল, গিয়ে লোকটাকে জড়িয়ে ধরল। আপনি কেন আসেননি এতদিন? কেন আমায় অবহেলা করেছেন? তাহলে আজ কেনই এলেন? সব জবাব আমার চাই। আজ বলতেই হবে আপনাকে। কান্না করতে করতে নিচে বসে পড়ল। ছেলেটা একটু পিছিয়ে গেল, তারপর নিজের মাথা থেকে হুডিটা সরিয়ে নিল। সবাই তো মুখ দেখে অবাক হয়ে গেল। আর মহিনা বিস্ময়কর নয়নে তাকিয়ে আছে। বিগত একটা বছর যার সাথে এক ছাদের নিচে এক ঘরে বন্ধুর মতো সময় কাটিয়েছে, সেই তাহলে তার লুকায়িত ভালোবাসা। কি হলো, কাছে আসবে না আর? না, আসবো না। আপনি খুব খারাপ। আমাকে এতদিন মিথ্যের আড়ালে রেখেছিলেন আপনি, ফাঁকি দিয়েছেন আপনি আমাকে। আমি আর আপনার সাথে থাকবো না, আপনার কাছে থাকবো না। আমি মা বাবা, আমি তোমাদের কাছে সাথে চলে যাব। একদম চারে মেরে ফেলবো। আমি তোকে ছাড়া কাকে নিয়ে থাকবো? এত সব ছলনা কার জন্য করেছে আমি? হ্যাঁ, শুধু তোমার জন্য। এগিয়ে গিয়ে মহিনাকে টেনে তুলে জড়িয়ে ধরল। দুজনের চোখেই পানি, সবার চোখে পানি। এমন ভালোবাসার মিলন দেখে রিয়াদ বলল, একটা মানুষ যে আরেকটা মানুষকে না দেখে ভালোবাসতে পারে, তা আমি তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। ভাগ্যিস তুমি এসেছিলে আমার জীবনে, বৃষ্টিতে গোপন ছিটি হয়ে। সবাই হাততালি দিল। মৌমিতা আড়ালে দাঁড়িয়ে চোখের কিনারের পানি মুছল সবার অগোচরে, কিন্তু একটা চোখ তার সর্বক্ষণ তার দিকেই চেয়েছিল, তাকে আড়াল করতে পারল না। সবাই খাওয়া দাওয়া করতে গেল। সবাই খাবারের অনেক প্রশংসা করলো। মহিনাকে রিয়াদ তুলে খাইয়ে দিল। মহিনার মনে হলো হঠাৎ কেমন যেন জীবনটা সহজ লাগছে, সব কিছুই যেন স্বপ্ন। আমাকে একটা চিমটি কাটবেন? কেন? আমার না ঠিক বিশ্বাস হচ্ছে না। পাশে থেকে মাহিম অনেক জোরেই চিমটি কাটলো। ও আল্লাহ গো, মেরে ফেললো। তোর বলে বিশ্বাস হচ্ছে না? তাই বলে এত জোরে মারবে? মমিতা বলে উঠল, আজ তোমাদের ভালোবাসা পূর্ণতা পেল, তোমাদের স্বপ্ন আজ পূর্ণ হলো। খাওয়া দাওয়া শেষ করে মহিনা আর রিয়াদ স্টেজে গেল। মহিনা বলল, আজ আপনাদের মাঝে আমি মাহিম আর মৌমিতার বিয়ের অ্যানাউন্সমেন্ট করলাম। সামনের মাসে 25 তারিখে বিয়ে। আশা করি আপনারা সবাই আসবেন, সবাই ওদের জন্য দোয়া করবেন। সবাই হাততালি দিল। মমিতা রেগে বেরিয়ে গেল বাগানের দিকে। মাহিমও পিছন পিছন গেল। কি হয়েছে? এখানে এসেছেন কেন? না মানে, আপনি এটা ইচ্ছে করে করলেন তাই না? হুম। বিশ্বাস করো আমি এটা জানতাম না। ভালো। হ্যাঁ সত্যি, ওরা কি মনে করে বললো বুঝলাম না। কেন বলো তো, তোমার কি আমাকে পছন্দ না? আমি সেটা কখন বলেছি? তাহলে কি পছন্দ? আমি সেটাই বা কখন বললাম? আরে কিছু তো বলবে। জানি না। শ্যামকন্যা, হুম। আমি জানি তুমি আমাকে বন্ধু মনে করো, তার বেশি কিছু ভাবো না। হুম। চলো না বিয়েটা করে ফেলি, ভালো না হয় পরেই বিশো। তাই? সময় দিবেন? এতদিন কি দিই নাই? সকালে ঘুম থেকে উঠে রোজ তোমার মুখ দেখতে চাই প্রিয়। আমি ভেবে জানাবো। ভাবি, তোমরা একবারও আমাকে জানালে না? আমরা তো সারপ্রাইজ দেব ভেবেছিলাম। রাতে মহিমাকে সাজাতে সাজাতে বলল। মমিতা কথা বলল, কেন, তোমার কি মত নেই? আমাকে একটু ভাবার সময় দাও। ঠিক আছে। মহিনাকে বিছানায় বসিয়ে রেখে মৌ চলে গেল। বিছানাতে বসে রিয়াদের জন্য অপেক্ষা করছিল। দরজা খোলার শব্দ পেল। রিয়াদ ঘরে ঢুকে সালাম দিল। মহিনা সালামের উত্তর দিল। তারপর রিয়াদ মহিনার ঘোমটা উঠিয়ে কপালে একটা চুম্বন করলো। আজ আমার ঘরে নীল আকাশের সাদা পরি নেমে এসছে। সারা জীবন কি আমার সাথে কাটাবে? বিনিময়ে মহিনা রিয়াদকে জড়িয়ে ধরল। প্রফেসর সাহেব, আমি শুধু আপনার, রাতটা তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকলো। আরেকদিকে মৌমিতা ভাবছে, জীবন তো সবাইকে ছাড়িয়ে গেছে, আমি কার জন্য অপেক্ষা করছি সে তো কখনো আমার হবে না। কি করব কিছুই বুঝতেই পারছি না।
মাহিমবাবুর প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমার ভাঙা আয়নার জোড়া লাগার চিহ্ন হলো মাহিমবাবু। সেই জোড়া আয়নাতে আমি নিজেকেই দেখতে পাই। আমার উচিত তার সাথে ঘর বাঁধা, সব কিছু পেছনে ফেলে তাকে নিয়ে স্বপ্নগুলো পূর্ণ করা। সকালে গোসল সেরে এসে আয়নাতে নিজেকে দেখছে মহিনা। একদিনের ব্যবধানে কত পরিবর্তন লাগছে নিজেকে। আজ যেন মন থেকে হাসছে। প্রিয় মানুষের সাথে ঘর বাঁধার ভাগ্য বা কয়জনই বা হয়। নিচে চলে গেল রিয়াদের জন্য চা আনতে। মা, আমি সাহায্য করি আপনাকে। ঠিক আছে, আজকে রান্না তুমিই করবে। আগে চাটা রিয়াদকে দিয়ে আসো। ঠিক আছে মা। চা নিয়ে উপরের ঘরে গেল মমিতা। দেখলো মহিনার মুখে আজ অন্যরকম ভালো লাগা। আজ আর হিংসে হলো না। ভালোবাসার মানুষগুলো ভালো আছে, এটা দেখার মাঝেও আলাদা একটা শান্তি লাগে। মমিতা মনে মনে বলল, আলহামদুলিল্লাহ। মহিনা ঘরে গিয়ে দেখে রিয়াদ ফ্রেশ হয়ে বেরিয়েছে। আপনার চা। দাও। কি হলো, নিচের দিকে তাকিয়ে আছো কেন? নিজের হাজবেন্ডকে পছন্দ হয় নাই? মহিনা এগিয়ে লজ্জায় এক অবস্থা। এমনি। রিয়াদ মহিনার কাছে গিয়ে বলল, বউ আসো, কানে কানে একটা কথা বলো। কানে কানে কেন, এমনি বলুন। ঘরে তো আমি আর আপনি ছাড়া কেউ নেই। দেয়ালটা কার আছে জানো না? জানি। তাহলে এদিকে আসো। ঠিক আছে। রিয়াদ মহিনার কোমর জড়িয়ে ধরল। এক হাত দিয়ে কানের পাশ থেকে চুল সরিয়ে বলল, বউ অনেক ভালোবাসি তোমাকে। বলেই কানে একটা কিস করল। মহিনা তো একদম লজ্জায় মিশে গেছে। এই কথা বলার জন্য এত আয়োজন? কেন, পছন্দ হয় নাই? হয়েছে, ছাড়ুন, রান্না করতে হবে আজ আমায়। ঠিক আছে, আমি একটু বাইরে যাব, কাজে এসে একসাথে খাবো, কেমন? আমি অপেক্ষা করব আপনার। মহিনা রান্না করতে ব্যস্ত। গরুর মাংস, মাছ ভাজা, মসুর ডাল আর ভাত রান্না করেছে মহিনা একাই। মহিনার শাশুড়ি বলল, মা এখন যাও, ফ্রেশ হয়ে নাও, বাবু এসে পড়বে, সবাই একসাথে খেতে বসবো। খাবারগুলো টেবিলে রেখে ফ্রেশ হয়ে আসো। ঠিক আছে মা। মহিনা শাড়ি পরেছে, কফি কালার, ফর্সা শরীরে সুন্দর লাগছে। রিয়াদ ঘরে এসে বলল, মমিতার কাছে শুনেছিলে যে রাজে কিনা বিয়েতে? কি বললো? বললো যে একটু সময় লাগবে, আজ খাবার টেবিলে জিজ্ঞেস করো। বিয়ের তো একটা প্রিপারেশন আছে, তাই না? জিজ্ঞেস করেন। সবাই খাবার টেবিলে বসে আছে। রিয়াদ বলল, মমিতা কি ভাবলে? কোন বিষয়ে? বিয়ের বিষয়ে। ওহ তোমরা যা ভালো বোঝো করো। মহিনা বলল, তাহলে তুমি রাজি? এতটুকু বলেই খাওয়া শেষ করে টেবিল থেকে উঠে গেল। মহিনা মাহিমকে ফোন করে জানিয়ে দিয়েছে মৌ বিয়েতে রাজি হয়েছে। মাহিম তো যেন খুশিতে কথা বলতেই ভুলে গেছে। মাহিমের মা বলল, যাক, আমার খাটুনি একটু কম হবে, ছেলের বউ ঘরে আসবে, সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি রেস্টে যাব। কিন্তু মা, মমিতার মায়ের সাথে তো কথা বলা হয় নাই। উনি ঠিক রাজি হয়ে যাবে মমিতা, যখন রাজি কোনো সমস্যা হওয়ার কথা না। রিয়াদ আর মহিনা ভার্সিটি এসেছে। রিয়াদ মহিনাকে বলেছে, এবছর পাশ করতে না পারলে আর পারার দরকার নেই। মহিনা বলেছে, ঠিক আছে, দেখা যাবে। মহিনের বন্ধু বলে উঠল, শালা, তোর সাবজেক্টে তোর বউ ফেল মারলো কেমনে ভাই? হে লজ্জার কথা বলিস না আমাকে প্লিজ, মুখ দেখাতে পারি না আমি স্যারদের। আমার কি মনে হয় জানিস? কি? যখন তোর বউ ফেল করছে তখন তো তোর পরিচয় জানতো না, ইচ্ছে করে ফেল করেছে যাতে তুই ওকে দিস। কি বলছিস? আসলে এমনটা তো আমি ভেবে দেখিনি। আমার কিন্তু এটাই মনে হয়, এতদিন পড়ালেখা করছে, কোথাও ফেল করেনি তো। ব্যাপারটা নিয়ে ওর সাথে আলোচনা করতে হবে। যা রাখ ভাই, কিছু বলতে তো ভয় করে। মৌয়ের বিয়ের পর বলবো। দোস্ত, মৌ কি তোকে ভুলতে পেরেছে? জানি না রে, কেন জানি মেয়েটার জন্য খুব মায়া লাগছে। কি আর করার, আমি তো ভালোবাসতে পারলাম না। মন যাকে না আছে জোর করে কি কিছু হয়? সেটাও ঠিক। বাদ দে এসব কথা, আমার জীবন এখন অনেক সুখের। বিয়ের দিন এগিয়ে আসছে, আর মাত্র 7 দিন বাকি। বিয়ের শপিং করতে যাবে সবাই। দুই পরিবার একসাথে যাবে। সবাই যাবে, কিন্তু মৌ যেতে রাজি হচ্ছে না। সবাই ডেকে এনেছে, কারো কথাই শুনছে না।
শেষে রিয়াদ গেল মৌয়ের ঘরে। কি হয়েছে তোর? কোথায়? শপিং যাবে না কেন? এমনি, তোমরা পছন্দ করে কেন, আমার তাতেই পছন্দ হবে। বিয়েটা কি আমাদের? না, আমার। তাহলে তোমরা যাও, আমি রেডি হয়ে আসছি। ওকে। সবাই মিলে বিয়ের বাজার করতে গেছে। শাড়ি পছন্দ করছে, জাম কালার বেনারসি, গোল্ডেন পাড়, মাঝে মাঝে গোল্ডেন সুতার কাজ করা। আরও কয়েকটা শাড়ি কিনলো। কেনাকাটা শেষ করে সবাই বের হলো মার্কেট থেকে। রাস্তা পার হয়ে গেছে, সবাই গাড়িতে গিয়ে বসেছে। মৌমিতা ফোন খুঁজলো, কোথাও পেল না। ভাবি, আমার ফোনটা মনে হয় চুড়ি যে কিনলাম সেখানেই ফেলে এসেছি, গিয়ে নিয়ে আসি। দাঁড়াও, একা ছিল না, আমি আসছি। দুজন রাস্তা পার হয়ে ফোন খুঁজে নিয়ে আসছে। রাস্তার এপারে থাকতে একটা ভিক্ষুক মাহিমকে টেনে ধরল কিছু টাকা দেওয়ার জন্য। মৌমিতা রাস্তা পার হচ্ছিল। মাহিম বলল, যেও না, দাঁড়াও, আমি আসছি। মৌমিতা বলল, কিচ্ছু হবে না। রাস্তা পার হচ্ছিল। হঠাৎ ফোনে একটা কল আসাতে ফোনের দিকে তাকাতেই এক ধাক্কায় সব শেষ হয়ে গেল। মাহিম দেখলো তার শ্যামকন্যা রাস্তায় নিথর হয়ে পড়ে আছে। মাহিম একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। চারপাশের মানুষ জড়ো হয়ে গেল। গাড়ি থেকে সবাই নেমে দৌড়ে এদিকে এসে দেখে মৌমিতার শরীরে রক্তাক্ত। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে দুজনকেই। সেই যে মাহিম অজ্ঞান হয়েছে, এখনও পর্যন্ত জ্ঞান আসেনি। মৌমিতাকে ওটিতে নেওয়া হয়েছে। সবার তো কান্না করতে করতে অবস্থা খারাপ। মৌমিতার তো নিজের মা নেই, ওটার সৎ মা। মৌমিতা ছোট থেকেই রিয়াদের বাড়িতেই বড় হয়েছে। রিয়াদের মা নিজের মেয়ের মতোই মানুষ করেছে। মাহিমের সেন্স আসলো মাত্রই। মৌমিতা কোথায়? আমাকে মৌয়ের কাছে নিয়ে চলো। ভাই তুমি প্লিজ শান্ত হও, মৌকে ওটিতে নেওয়া হচ্ছে, ঠিক হয়ে যাবে সবটা। না, তোরা মিথ্যা বলছিস, আমাকে দেখা ওকে। চিৎকার দিয়ে কাঁদছে আর বলছে। সবাই ওটির সামনে দাঁড়িয়ে কান্না করে যাচ্ছে। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসলো। বলল, কি হয়েছে ডক্টর, সব ঠিক আছে তো? ডক্টর কিছুক্ষণ চুপ থেকে বলল, আই অ্যাম সরি। যে কোনো একজন ভেতরে যান, একটু শেষ কথা বলে আসেন। মাহিম যায়, দেখে তার শ্যামকন্যা চেয়ে আছে। মাহিম বলে, তুমি ঠিক হয়ে যাবে। মৌমিতা একটু হেসে বলে, জানেন মাহিম বাবু, সব কিছু ভুলে আমি সংসার করতে চেয়েছিলাম, কিন্তু নিয়তি হয়তো আমার ভাগ্যে সুখ লেখেনি। তাই এত এত পূর্ণতার মাঝেও আমি অপূর্ণ রয়ে গেলাম। আরেকবার আমাকে প্রিয় শ্যামকন্যা বলে ডাকবেন আমাকে। আমার প্রিয় শ্যামকন্যা। মাহিম দেখলো ও শ্যামকন্যা চোখ দিয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। নার্স এসে মুখের উপর কাপড় দিয়ে ঢেকে দিল। মাহিম যেন পাগল হয়ে গেল। যখন লাশ সবার সামনে আনা হলো, মাহিম চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলছে, এই বেমান, কিসের অভাব দিয়েছিলাম তোকে যে তুই আমাকে ছেড়ে গেলি? আর কত ভালোবাসা দিলে আমার হয়ে থেকে যেতি বল না, বল। এই উঠ বলছি, উঠ। তোকে ছাড়া আমি বাঁচবো না। তোকে ছেড়ে আমি বাঁচবো কীভাবে? বলে কেন গেলি না? তুই ইচ্ছে করে আমাকে ছেড়ে গেলি, তাই না? তুই একটা বেইমান শ্যামকন্যা, তোকে আমি কখনো ক্ষমা করব না, কখনো না। মাহিমের মা বলল, বাবা চুপ কর বাবা, আর বলিস না, সহ্য করতে পারছি না আর। আল্লাহ, তুমি আমার ছেলেটার সাথে কেন এমন করলে? কত স্বপ্ন দেখেছিল। রিয়াদের যেন সব কিছুর জন্য নিজেকেই দোষী লাগছে। কেন জোর করতে গেল? আর যদি মৌ না আসতো এমন হতো না। মহিনা কাঁদছে আর বলছে, ও এটাই ইচ্ছে করে করলো। আমাকে সব দিয়ে চলে গেল। ও এখনও রিয়াদকে ভুলতে পারেনি। সব কেমন যেন এলোমেলো হয়ে গেল। রিয়াদের মা লাশ ধরে আহাজারি করছে। মা কেন এমন করলি? নিজের মেয়ের মতো করে মানুষ করেছি আমি, তুই এই প্রতিদান দিলি? তুই কেন? আল্লাহ এভাবে কেড়ে নিল আমার কোল থেকে। লাশ কবর দিয়ে আসা হলো। দিন যায়, মাস যায়, সবাই যে যার কাজে ব্যস্ত। শুধু মাহিম তার শ্যামকন্যার স্মৃতি আঁকড়ে বেঁচে আছে। দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেল। মহিনার কোলে একটা ফুটফুটে মেয়ে বাবু হয়েছে। নাম রেখেছে হুমাইয়ারা। মহিনা লিখতে বসেছে, হায়, প্রতিটা ভালোবাসা যদি এইভাবে পূর্ণতা পেত। কিন্তু কিছু জিনিস হয়তো আল্লাহ অপূর্ণ রাখে, যাতে মানুষ পূর্ণতার স্বাদ গ্রহণ করে বুঝতে পারে। রিয়াদ বাবুকে নিয়ে ঘরে এসেছে। কি করছো তুমি? বাইরে কত বৃষ্টি হচ্ছে, দেখেছো? আপনার জন্য এই বৃষ্টিতে একটা গোপন চিঠি রয়েছে। আচ্ছা, তাই নাকি? কি সেটা?
ডায়েরিতে লেখা আছে, পড়েন। রিয়াদ বলল, সেখানে লেখা আছে, প্রিয় প্রফেসর সাহেব, আপনি আরো একটা সন্তানের বাবার ডাক শুনতে যাচ্ছেন। রিয়াদ বলল, সত্যি? হুম। খুশিতে মহিনাকে জড়িয়ে ধরল, দুজনকে জড়িয়ে ধরল। এভাবেই হয়তো বাকি পথও তারা একসাথেই চলবে।